আজকে হচ্ছে 20 নম্বর ক্লাস। আজকে ক্লাসের টপিক হচ্ছে আর শাইনি। সো একটু মানে আমরা স্ট্যাটের বাইরে চলে আসছি, কিন্তু কিভাবে আসলে স্ট্যাটটাকে আমরা ইউজ করতে পারি বা মানুষদের কাছে দেখাইতে পারি আমাদের আউটপুট বা রিপোর্ট কিংবা ড্যাশবোর্ড। তো সেই জিনিসটা হচ্ছে আমরা আজকে দেখবো। তো প্রথমে বোঝার চেষ্টা করি যে জিনিসটা আসলে কি, এই আর শাইনি ব্যাপারটা কি, বা শাইনি অ্যাপ বা ওয়েব অ্যাপ যাই বলি না কেন। এটা হচ্ছে একটা ওয়েব ফ্রেমওয়ার্ক ফর ডেভেলপিং ওয়েব অ্যাপস। ফ্রেমওয়ার্ক ফর ডেভেলপিং ওয়েব অ্যাপস মানে হচ্ছে এটা একটা টেকনোলজি যেটা দিয়ে অ্যাকচুয়ালি ওয়েব অ্যাপ বানানো হয়। সো অনেকটা এমন যে আপনি লিঙ্কটা শেয়ার করে দিলেন কারোর সাথে, সে সরাসরি ড্যাশবোর্ডটা দেখতে পারলো। তো অলরেডি বেশ কয়েকটা এক্সাম্পল আপনারা দেখে ফেলছেন। তো এটা আসলে 2012 সালে প্রথম অ্যানাউন্স করে আর স্টুডিও। তো আর স্টুডিও হচ্ছে রিসেন্টলি ওরা রিব্র্যান্ডিং করে নিজেদেরকে 2022 সালে। তো তারপরে হচ্ছে এই শাইনি অ্যাপের যে জিনিসটা বা ড্যাশবোর্ডের ব্যাপারটা, ওইটা হচ্ছে পাইথনও এখন অ্যাভেলেবেল আছে। সো ওরা এখন একই সাথে আর এবং পাইথনের জন্য শাইনি অ্যাপটাকে কন্টিনিউ করতেছে এটা ডেভেলপমেন্ট। সো এইখানের কনসেপ্টটা যদি আপনারা বুঝতে পারেন, যারা হচ্ছে অলরেডি পাইথন ইউজার তারাও সেখানে ইউজ করতে পারবেন। সো এটা হচ্ছে একটা ওপেন সোর্স প্যাকেজ, তো অবভিয়াসলি ওপেন সোর্স। সো এটা ইউজ করতে গেলে আপনার আসলে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আনলাইক ট্যাবলো বা পাওয়ার বিআই। সো সবকিছুর একটা স্পেসিফিক ইউজ কেস আছে, এটারও স্পেসিফিক ইউজ কেস আছে, বাট এটা হচ্ছে টোটালি ফ্রি। আর আপনারা হচ্ছে এটাকে, যেটা বললাম, যেহেতু এটা একটা ওয়েব অ্যাপ, সো এটাকে আপনি ওয়েবসাইটে হোস্ট হোস্ট করার একটা ব্যাপার আসতেছে। সো এখানে যে একটা ওয়েবসাইটের নাম দেওয়া আছে shinyapps.io, এই shinyapps.io এর মাধ্যমে হচ্ছে আপনারা এটা হোস্ট করতে পারবেন। তবে তাদের একটা লিমিট দেয়া আছে যে 5টার বেশি অ্যাপ এট এ টাইম হোস্ট করা যায় না। সো যারা হচ্ছে একটু বুদ্ধি খাটাইতে জানে তারা জানে আসলে কিভাবে মাল্টিপল অ্যাকাউন্ট খুলে হচ্ছে মোর দেন 5 অ্যাপস হোস্ট করা পসিবল। সো এটা একটা ওয়েবসাইট, বেশ কাজের। আর যারা অলরেডি গিটহাবের সাথে পরিচিত, তারা একটু টুইক করে, একটু মাথায় খাটাইলে ওই গিটহাব দিয়েও ব্যাপারটা মানে হোস্ট করা পসিবল। সো এটাও অলরেডি অ্যাভেলেবেল হয়েছে রিসেন্টলি। আর এখন আমি কিছু গ্যালারিতে গিয়ে দেখাই। এই ওয়েবসাইটে গেলে হচ্ছে আপনারা কিছু শাইনি অ্যাপ দেখতে পারবেন স্যাম্পল হিসেবে। সো যেমন স্টার্ট সিম্পল। এবং এখানে যে শুধুমাত্র ওয়েব অ্যাপগুলার শোকেস করা হয়েছে এমন না, আপনারা চাইলে এদের কোডগুলো কেমন সেটাও দেখতে পারেন। সো এটা একটা গুড স্টার্টিং, মানে স্টার্টিং পয়েন্ট হইতে পারে যে কিভাবে ব্যাপারগুলো কাজ করতেছে। যেমন আমি এইটাতে যদি ক্লিক করি, সে আমাকে এইটার পেজে নিয়ে যাবে। এবং সেখানে দেখেন দুইটা অপশন থেকে যাচ্ছে, ভিউ অ্যাপ অ্যান্ড ভিউ কোড। সো বাই ডিফল্ট এই পেজটাতে হচ্ছে আপনি অ্যাপটা দেখতে পারবেন। যেমন এই অ্যাপটার কাজ কি, এই অ্যাপটা সম্ভবত আইরিস ডেটা সেটের উপরে কেমিন্স ক্লাস্টারিং যে ইয়েটা সেটা ইউজ করে। সো এখানে যদি আমি ধরেন একটা ভেরিয়েবল সিলেক্ট করি, লেটস সে দিস ওয়ান। সো দুইটাই সেম যেহেতু, সো এখানে আসলে মিনিংফুল কিছু হয় নাই। ধরেন আমি পেটাল উইথ দিলাম আর এখানে পেটাল লেন্থ দিলাম। তো সেক্ষেত্রে পেটাল লেন্থ এবং পেটাল উইথ অনুযায়ী কিরকম ক্লাস্টার হচ্ছে সেই ব্যাপারটা আমি এখানে মানে একদম ইন্টারেক্টিভলি দেখতে পারতেছি। সো এটা কিন্তু আসলে বিহাইন্ডে কেমেন্স ক্লাস্টারিং হচ্ছে। এখন এই ধরনের অ্যানালাইসিস তো আর অন্য কিছুতে পসিবল না, আর পসিবল। সো যেমন এই যে এখানে সেই রানটা হয়েছে, সেইটা হচ্ছে সার্ভারের কোড। সো ইউআই থেকে ডেটা নিয়ে, যে ইউআই তে হচ্ছে যেমন এই জায়গাটায় সিলেক্ট ইনপুট প্যারস। সো আমি এখানে যে ভেরিয়েবলটা সিলেক্ট করলাম, সে সেটা নিল, নিয়ে এখানে অ্যাসাইন করে দিল, এটাকে সে সার্ভারে গিয়ে ব্যবহার করলো। সো আমরা আস্তে আস্তে সবকিছুই দেখবো, বাট এটা হচ্ছে খুব বেসিক একটা অ্যাপ। আমরা চাইলে ব্যাক করে আরো দু একটা দেখতে পারি, বাট আমি রেখে দিলাম আপাতত। আপনারা হচ্ছে ওই লিঙ্কে গিয়ে এগুলো একটু এক্সপ্লোর করে দেখবেন। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যেহেতু এআই বেশ ভালো একটা প্রভাব ফেলতেছে আমাদের লাইফে, সো শাইনি অ্যাপ তৈরি করার ক্ষেত্রেও অ্যাসিস্ট্যান্ট আছে। সো সেটা আপনারা ইউজ করতে পারেন। তো এই লিঙ্কে গেলে হচ্ছে আপনারা একটা অ্যাসিস্ট্যান্টের ওয়েব পেজ পাবেন। তো এটা shinyapps.io যারা আছে, মানে পজিট বা ফর্মালি আর স্টুডিও, ওরা হচ্ছে এটা ডেভেলপ করে রাখছে। সো আমরা এটা চাইলে ইউজ করতে পারি। সেখানে আপনি জাস্ট যে ধরনের অ্যাপ চাচ্ছেন লিখে দিবেন, সে জাস্ট অ্যাপটা দিয়ে দিবে। ফর এক্সাম্পল আমি যদি লিখি যে বিল্ড
সিম্পল সিঙ্গল অ্যাপ শাইনি, sorry, single file Shiny app for selecting number of beans and showing a normal distribution. Let's say এরকম কিছু একটা বানান ভুল হচ্ছে হোক, বুঝে নিবে। সো সে দেখা যাবে যে আমাকে অ্যাপটা সরাসরি দিয়ে দিচ্ছে, এবং শুধু যে অ্যাপটা দিয়ে দিচ্ছে তা না, সাথে হচ্ছে পাশে অ্যাপটার কোড অ্যান্ড আউটপুট সবই দিয়ে দিবে। সো এটা একটা জিনিস যে সাথে রাখতে পারেন ইন কেস। আর এই তো, সো এই দুটো জিনিস থাকলো। এখন আমরা একটু বেসিকে যাই, ভেতর দিকে যাই, কারণ হয়তো আমরা অ্যাপ দিয়ে অনেক কিছু করে ফেলতে পারি, বাট আমার যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কি করবো। হ্যাঁ, সো জানা থাকা ভালো যে আমরা আসলে কি নিয়ে কাজ করতেছি এবং সেটা ভেতরে কিভাবে কাজ করে। তা আমাদের প্রথমে যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে আর স্টুডিও আইডিই। সো অনেকে হয়তো ভাবতেছেন যে আমি তো আর এর কোডগুলো আম, কি বলে গুগল কোল্যাবেও লিখতে পারি, তারপর জুপাইটার নোটবুকেও লিখতে পারি, বা অন্য যেসব আইডিই আছে সেগুলোতেও লিখতে পারি। বাট শাইনি ওয়েব অ্যাপটাকে স্পেসিফিক্যালি ডিজাইন করা হয়েছে আর স্টুডিওর জন্য। সো আর স্টুডিওটাতে অ্যাকচুয়ালি শাইনি অ্যাপগুলো ডেভেলপ করা উচিত। আর সেকেন্ডলি হচ্ছে আপনার এই শাইনি একটা প্যাকেজ। সো এই প্যাকেজটা অবশ্যই ইনস্টল করতে হবে, এবং ইনস্টল করার পরে কাজ সিম্পল। আপনাদের কাছে এই অপশনগুলো আসবে, আপনারা যদি ফাইলে যান, সেখান থেকে নিউ প্রজেক্টে যান, নিউ ডিরেক্টরি সিলেক্ট করলে আপনারা হচ্ছে অপশন পাবেন যে শাইনি ওয়েব অ্যাপ্লিকেশন আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন। সো আদারওয়াইজ এটা যদি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা থাকবে না। সো এটা প্রথমে ইনস্টল করে নেবেন, দেন হচ্ছে যখন নিউ ফাইল ক্রিয়েট করবেন সেখানে নিউ ডিরেক্টরি, সরি নিউ প্রজেক্ট ক্রিয়েট করবেন, সেখানে হচ্ছে শাইনি ওয়েব অ্যাপ্লিকেশন সিলেক্ট করার একটা অপশন পাবেন। আর বেসিক্যালি একটা অ্যাপের কয়েকটা কম্পোনেন্ট আছে, মানে ফাইলস আছে, যে ওই ফোল্ডারটাতে, মানে আমি যেই ফোল্ডারটাতে অ্যাপটা তৈরি করতেছি সেই ফোল্ডারটাতে আসলে কি কি থাকা উচিত। আইডিয়ালি এরকম থাকা উচিত, বাট ইউজুয়ালি দেখা যায় যে শুধু একটাই ফাইলই থাকে, সাথে হয়তো একটা ডেটা ফাইল থাকে। বাট গুড প্র্যাকটিস হচ্ছে যে একটা অ্যাপ ডট আর এটা মেনটেন করা, এটার মধ্যে তো কোড থাকে, রাইট? এটার মধ্যেই সব কোড থাকে। গ্লোবাল ডট আর এটা ইউজ করা, তো যেখানে হচ্ছে গ্লোবাল ভেরিয়েবলগুলো আমরা ডিফাইন করে থাকি ইউজুয়ালি, সেখান থেকে হচ্ছে ডেটাগুলো কিংবা ভেরিয়েবলগুলোকে কল করবে, এভাবে চিন্তা করা হয়। একটা রিডমি ফাইল থাকা উচিত, যে রিডমি ফাইলটাতে অ্যাকচুয়ালি মানে এই অ্যাপটা কিভাবে কাজ করে সেটার একটা ডিটেলড ডকুমেন্টেশন থাকাও ভালো, সেই হিসেবে রিডমি ফাইলটা লেখা উচিত। আর ডেসক্রিপশন মানে হচ্ছে এখানে 4-5 লাইনের কিছু একটা লেখা থাকবে যে অ্যাপটার কাজ অ্যাকচুয়ালি কি, ছোট করে। আর এরপরে দুইটা ফোল্ডার থাকতে পারে, নাও থাকতে পারে, এগুলো অপশনাল। সো ডাব্লিউ যে ফোল্ডারটা, এটা হচ্ছে প্রথমে বলে রাখি, যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তারা হয়তো জানেন যে ফোল্ডারটার কাজ হচ্ছে সরাসরি ওই ফোল্ডার থেকে বিভিন্ন ফাইলস অ্যাক্সেস করতে পারে। সো যেহেতু শাইনি অ্যাপ অ্যাকচুয়ালি একটা ওয়েব অ্যাপ, সো এখানেও যখন আমি অ্যাপটা ডেভেলপ করব আমার হয়তো একটা লোগো শো করা উচিত, বা কোনো একটা ডকুমেন্ট হয়তো এখানে আমি ওই অলরেডি লেখা আছে একটা টেক্সট ফাইলে, সেখান থেকে সরাসরি রেন্ডার করে দেখাইতে চাচ্ছি। সো ওই ধরনের যে এক্সটার্নাল এলিমেন্টগুলো, ওই এলিমেন্টগুলো হচ্ছে এই ফোল্ডার রাখা যেতে পারে, সো দ্যাট সরাসরি সেখান থেকে অ্যাক্সেস করা যায়। আরেকটা হচ্ছে আদার ফোল্ডার, সেটা ডিপেন্ড করে হচ্ছে কাজের উপর, যে আমার যদি আরো অনেক ডেটা সেট থাকে বা কাজের প্রয়োজনে নতুন কোনো ফোল্ডার ক্রিয়েট করা লাগছে সেগুলো থাকতে পারে। সো এই হচ্ছে বেসিক অবস্থাটা। এখন আরেকটা ব্যাপার বলি, আপনার হয়তো আগের পেজে খেয়াল করছেন এখানে অ্যাপ ডট আর এবং লেখা ছিল অর ইউআইআর সার্ভার আর। সো আমাদের এই পুরা শাইনি ওয়েব অ্যাপটা একটা স্ক্রিপ্টের মধ্যেই শেষ করা পসিবল। সো এতদিন যেমন আপনারা বিভিন্ন অ্যাসাইনমেন্ট সাবমিট করতেন বা কোনো একটা অ্যানালাইসিসের কোড লিখতেছেন, সেই ব্যাপারগুলো যেমন একটা স্ক্রিপ্টের মাঝে লিখতেছেন, এই শাইনি অ্যাপটাও একটা স্ক্রিপ্টে লেখা পসিবল। সো যখন আমি একটা মানে আপনি হচ্ছে একটা স্ক্রিপ্টের মধ্যেই অ্যাপটা লিখে ফেলবেন বা ডিজাইন করে ফেলবেন, সেটা হচ্ছে সিঙ্গেল অ্যাপ বলা হচ্ছে। সো অ্যাপ ডট আর, সো ফাইল নেমটা অবশ্যই অ্যাপ ডট আর হইতে হবে, আদারওয়াইজ এটা দেখা যাবে যে হোস্ট করা যাচ্ছে না। সো হোস্টিং এর পরবর্তীতে সমস্যা হবে। আর আরেকটা হচ্ছে স্প্লিট ফাইল অ্যাপ। সো স্প্লিট ফাইল অ্যাপটা হচ্ছে যে আপনাদের ওই ফোল্ডারটাতে দুইটা ফাইল ক্রিয়েট করতে হবে, একটা হচ্ছে ইউআই ডট আর আর একটা হচ্ছে সার্ভার ডট আর। সো কথাগুলো হয়তো এখন মাথার উপর দিয়ে যাচ্ছে, বাট আমি জাস্ট বেসিক কথাটা বলে রাখি, পরে রিলেট করতে পারবেন। সো যেটা বলতেছিলাম, একটা অ্যাপের অ্যাকচুয়ালি দুইটা পার্ট থাকে, ইউআই এবং সার্ভার, রাইট? কোথায় গেল? সেই যে ইউআই এবং সার্ভার।
সো আমাদের অ্যাপে যখন ইউআই এর পার্টটা অনেক বড় হয়ে যাবে, লেটস সে অ্যাপটা অনেক কমপ্লিকেটেড, অনেক ধরনের ফাংশনালিটি আছে, অনেক কিছু শো করা হচ্ছে, অনেকগুলো ট্যাব আছে বা অনেকগুলো ডেটা সেট ডাউনলোড করার অপশন আছে, ট্যাব প্যানেল আছে, ইত্যাদি ইত্যাদি। সো ধরেন ফেসবুক, হ্যাঁ ফেসবুকে অনেক কিছু আছে, আমাদের গ্রুপ আছে, পেজ আছে, সো প্রচুর জিনিস যেহেতু এই জায়গায়, সো ইউআইটা অনেক ক্লাটার্ড মনে হইতে পারে, অনেক বেশি কোড থাকতে পারে। সো সেই ধরনের ক্ষেত্রে লেন্দি জিনিসগুলোকে যাতে ইজিলি নেভিগেট করা যায়, সেক্ষেত্রে সেজন্য দেখা যায় যে ইউআইটাকে একটা আলাদা ফাইল হিসেবে কনসিডার করা হয়, এবং সার্ভারটাকেও আলাদা একটা ফাইল হিসেবে কনসিডার করা হয়। সো সেই ধরনের ফাইল মানে অ্যাপগুলোকে বলা হয় হচ্ছে স্প্লিট ফাইল অ্যাপ। এবং সেখানেও নিয়ম হচ্ছে যে আপনাকে অবশ্যই ইউআই এর যে স্ক্রিপ্টটা আছে সেটাকে UI.R নামে সেভ করতে হবে, এবং সার্ভারের যে ফাইলটা আছে সেটাকে অবশ্যই server.r এই নামে সেভ করতে হবে। কিন্তু আপনি যখন একটা অ্যাপেই সবকিছু করতেছেন সেক্ষেত্রে সেটার নাম অ্যাপ.আর রাখতে হবে। সো এই তিনটা মানে এই দুইটা জিনিস হচ্ছে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি আসলে কি ধরনের অ্যাপ নিয়ে কাজ করতেছেন। সো ইউজুয়ালি আমরা হচ্ছে খুব বড় কোনো কিছুকে কাজ করি না, আনলেস খুব কমপ্লিকেটেড কিছু। সো ম্যাক্সিমাম কেসে আপনারা হচ্ছে সিঙ্গেল ফাইল অ্যাপ দিয়েই কাজ করবেন, এবং এইটাতে নেভিগেট করাও খুব একটা ঝামেলা না ছোটখাটো প্রজেক্ট হলে। বাট বড় হয়ে গেলে সেক্ষেত্রে হচ্ছে UI.R সার্ভার.R দুইটা ফাইল আলাদা করে নিয়ে একটার সাথে আরেকটা হচ্ছে তখন একটু বারবার ফাইল একটা থেকে আরেকটা ওপেন করতে হয় আর কি। সো দুইটারই সুবিধা অসুবিধা আছে, বাট ইন জেনারেল আমরা অ্যাপ.আর নিয়েই কাজ করব। আর যত টিউটোরিয়াল আছে বা বইতে প্র্যাকটিস দেখা যায়, ম্যাক্সিমাম কেসেই সিঙ্গেল ফাইল অ্যাপ নিয়েই কাজ করে। সো বেসিক কম্পোনেন্টস এর জায়গায় ছিলাম। সো কম্পোনেন্টের জায়গায় তো বলতেছিলাম অলরেডি যে আমাদের ইউআই পার্ট আছে এবং সার্ভার পার্ট আছে। সো আমরা কিন্তু অলরেডি বেশ কিছু ফাংশনস নিয়ে কথা বলে ফেলছি আর এর মধ্যে। সো ফাংশনগুলো যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে তাদের নামের মধ্যে কিছু মিল আছে। সো শাইনিতে এসে সেটা আরো ভালোভাবে রিলেট করতে পারবেন। এখানে দেখবেন যে বিভিন্ন ফাংশন আছে, যে সামথিং ইনপুট, সামথিং আউটপুট, রাইট। তারপর আবার সার্ভারের ক্ষেত্রে দেখবেন আমাদের কিছু ফাংশন আছে রেন্ডার সামথিং। তো এই যে ফাংশনগুলো এগুলো হচ্ছে আমরা যদি বলি যে গ্রুপ অফ ফাংশনস, সো প্রত্যেকটা গ্রুপ অফ ফাংশনস এর আলাদা আলাদা কাজ আছে। সো ইনপুট গ্রুপ অফ ফাংশনগুলোর কাজ হচ্ছে ইউজার থেকে ইনপুট নেয়া। সো ওই ফাংশনটা এমন ভাবে আমি দিয়ে দিব, মানে লিখতে হবে যাতে করে হচ্ছে ইউজার কিছু একটা দিতে পারে, সে অ্যাপ্রোপ্রিয়েট ফাংশনটাই লিখতে হবে। যে আমি যদি ইউজারের থেকে একটা টেক্সট ইনপুট হিসেবে নিতে চাই সেক্ষেত্রে আমাকে টেক্সট ইনপুট ফাংশন ইউজ করতে হবে। আমি যদি ইউজার থেকে নিউমেরিক কোনো কিছু নিতে চাই সেক্ষেত্রে আমাকে নিউমেরিক ইনপুট ফাংশন ইউজ নিতে হবে। সো এই ব্যাপারগুলো খুবই ফেয়ারলি ইজি, এটা সমস্যা হবে না। সেম কথা আউটপুটের ক্ষেত্রেও, আপনি যদি টেবিল আউটপুট দেখাইতে চান সেক্ষেত্রে লিখতে হয় টেবিল আউটপুট, আপনি প্লট আউটপুট দেখাইতে চাইলে সেক্ষেত্রে প্লট আউটপুট। সো এরকম সিমিলার কেস হচ্ছে রেন্ডারের ক্ষেত্রেও। সো রেন্ডারের কাজটা অ্যাকচুয়ালি কি, সো সার্ভারে অ্যাকচুয়ালি সবকিছু প্রসেসিং হয়। ইউআইতে যেটা হয় যে ইনপুটের মাধ্যমে ইউজার কিছু একটা ইনপুট দেয়, তারপর সার্ভারে গিয়ে রান্না বান্না হয়, হয়ে হচ্ছে আউটপুটের মাধ্যমে সেটা ইউজার দেখতে পায়। সো সার্ভারটা অ্যাকচুয়ালি আমাদের অনেকটা কম্পিউটারের সিপিইউর মতো, সে হচ্ছে সবকিছু প্রসেস করতেছে। আউটপুট হচ্ছে আমাদের অনেকটা ডিসপ্লের মতো, ইনপুট আমাদের মাউস কিবোর্ড ইত্যাদি, এভাবে চিন্তা করা যায়। সো রেন্ডারের মধ্যে সবটা মানে এই নেমটাও একদম রিলেটেড এইগুলোর সাথেই, যে আমি যদি এক আউটপুটের সাথে রিলেটেড। আমি যদি একটা টেবিলকে এখানে কোনো কিছু প্রিপেয়ার করি তারপর টেবিলটা শো করতে চাই, সেক্ষেত্রে এইখানে একটা ফাংশন ইউজ করবো হবে রেন্ডার টেবিল। সো ওই টেবিলটা রেন্ডার হওয়ার পর সেটাকে আমাকে অবশ্যই আউটপুটে সেভ করতে হবে। সো ইউআই সার্ভারে একটা এলিমেন্ট থাকবে আউটপুট, সো আউটপুটের ডলার সাইন দিয়ে সামথিং অবজেক্টটা সেভ করতে হয়। সো এখানে যেটা সেভ হচ্ছে সেটাকে পরবর্তীতে আউটপুটে গিয়ে শো করা পসিবল হয়। সো এই আউটপুটের সাথে অ্যাকচুয়ালি এটা লিঙ্ক থাকে, সো দ্যাট ইউআই বুঝতে পারে যে সার্ভারের কোন জিনিসটাকে সে এইখানে আউটপুট করবে। সো সার্ভারে যদি একটা প্লট জেনারেট করা হয়, দেখা যাচ্ছে 4-5টা প্লট তৈরি করা হচ্ছে, এক্স্যাক্টলি কোন প্লটটাকে কোথায় শো করতে হবে সেই লিঙ্ক আপটা হচ্ছে এই আউটপুট ডলার সাইন সামথিং এর মধ্যে করা হয়। সো আউটপুট ডলার সাইন লেটস সে P1 একটা অবজেক্ট, সেখানে যদি একটা প্লট সেভ করা হয় সেই P1টাকেই এখানে কল করা পসিবল হয়। সো এইটা হচ্ছে এই লিঙ্কের একটা ওয়ে। সরি। আচ্ছা, এখন পর্যন্ত যা যা দেখানো হয়েছে তার মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমি একটু পজ দিচ্ছি।
তো এতক্ষণ হচ্ছে আমরা জাস্ট ওভারভিউ দেখলাম কিভাবে কি হয় না হয়। তো এখন আমরা একটা অ্যাপ তৈরি করা শুরু করি। সো আজকের ক্লাস হচ্ছে, সরি সরি, কোর্স। আচ্ছা, কোর্সের বাইরে এই জায়গাতে আজকে কাজ করি। কারণ কারণ হচ্ছে আরেকটা বিষয়, এখানে যেহেতু অলরেডি একটা প্রজেক্ট আছে, সো এটার ভিতরে আমি নতুন করে তো প্রজেক্ট ওপেন করার কোনো মানে নাই। সো এটার ভেতরে আমি কোনো প্রজেক্ট এখন ক্রিয়েট করব না। আমি কোডের বাইরে এখানে একটা মানে প্রজেক্ট ক্রিয়েট করব। সো এরকম আমি চিন্তা করলাম। সো আমি এখন আর স্টুডিওটা ওপেন করি। সো আমার অ্যাপটা থাকবে হচ্ছে এই এআই কোয়েস্ট যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের মধ্যে। সব প্রজেক্ট ক্লোজ করে দিচ্ছি। সো এখন হচ্ছে কোনো প্রজেক্ট ওপেন করা নাই, একদম মানে এখানে প্রজেক্ট নান, সবকিছু ক্লিন। তো আমি এখন যেটা করব, ফাইল, সেখান থেকে হচ্ছে নিউ প্রজেক্ট। তো তার আগে কিন্তু অবশ্যই যেটা বলতেছিলাম, শাইনিটা ইনস্টল করা থাকতে হবে। রেকর্ড হচ্ছে, হ্যাঁ। সো এখন হচ্ছে নিউ ডিরেক্টরি। এখানে অন্যগুলোতে কোনো ক্লিক করার দরকার নাই, নিউ ডিরেক্টরি। সেখানে এই যে শাইনি অ্যাপ্লিকেশন। সো ইউজুয়ালি আমরা যেটা করতাম যে নিউ অ্যাপ প্রজেক্ট দিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করতাম, সেটার ভিতরে আমরা কোডিং গুলো করতাম। কিন্তু যেহেতু এখন টার্গেট হচ্ছে একটা শাইনি অ্যাপ ক্রিয়েট করা, সো এখন আমি শাইনি অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। দেন হচ্ছে আমি কোথায় এটা সেভ করতে চাচ্ছি। সো আমি ব্রাউজ করব, ব্রাউজ করে হচ্ছে ওই ফোল্ডারটায় যাব, এআই কোয়েস্ট। আমি চাচ্ছি এখানে থাকুক, একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হবে যেটার নাম হচ্ছে যে মাই ফার্স্ট অ্যাপ, এরকম একটা নাম। সো ওপেন। সো নামটা হবে হচ্ছে মাই ফার্স্ট অ্যাপ, শুধু অ্যাপ না, দ্যাটস আর, আর অ্যাপ, আর শাইন অ্যাপ। সো এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। দেন আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই, এখানে ক্রিয়েট প্রজেক্ট। সো এটা হয়ে গেল। আমাকে ডেমো একটা অ্যাপের কোড দিয়ে দিছে অলরেডি। আমি যদি এখন ফোল্ডারটা ওপেন করি, সেখানে গেলে দেখবো যে এটা হচ্ছে মাই ফার্স্ট আর, আর শাইনি অ্যাপ, যেটা আমি ডিফাইন করলাম। এটার ভেতরে গেলে আপনারা কিছু জিনিস দেখতে পাবেন। একটা হচ্ছে অ্যাপ ডট আর, যেটার কথা বলতেছিলাম, আর হচ্ছে প্রজেক্টের ফাইলটা। সো আমি যেই নামে প্রজেক্টটা ক্রিয়েট করছি সেই নামেই আর কি প্রজেক্টের ফাইলটা ক্রিয়েট হয়েছে। এবং এটার সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডট আর প্রোজ ডট ইউজার। সো এখানে হচ্ছে আপনাদের ইউজার ইনফরমেশনগুলো থাকে ইউজুয়ালি, যে আপনি যদি এটাকে হোস্ট করেন, সো হোস্টিং এর ইনফরমেশনগুলো এখানে থাকবে। সো এই পুরা ফোল্ডারটা কারোর সাথে শেয়ার করার আগে একটু চিন্তা ভাবনা করে শেয়ার করবেন, এটা ইনক্লুড করবেন না। সো শেয়ার করার সময় শুধুমাত্র অ্যাপ ডট আর এটাই শেয়ার করবেন, মানে অ্যাপের কোডটাই শেয়ার করবেন, এবং সাথে যদি রিলেটেড কোনো ডেটা থাকে সেগুলোই শেয়ার করবেন। সো পুরো ফোল্ডার শেয়ার করার কোনো দরকার নেই। তো আমরা এখন এখানে ফিরে আসি। আচ্ছা, তো আমাকে হচ্ছে বাই ডিফল্ট মানে আহ, শুরুতেই কিছু অ্যাপ দিয়ে দিছে, কোড দিয়ে দিছে সাথে। তো আমি যদি স্ক্রল করে নিচে নামি, আমি এই পুরো কোডগুলো দেখতে পাবো। সো এখন আমি একটু জুম করি। সো দ্যাট, হ্যাঁ। তো প্রথম থেকে একটু পড়ে আসি এখানে কি কি আছে। তো প্রথমে এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে জাস্ট অ্যাপের কি করতে হবে না হবে সেটা একটা ইনস্ট্রাকশন দিয়ে দিছে। সো এখানে প্রথমে লিখে আছে, দিস ইজ এ শাইনি ওয়েব অ্যাপ্লিকেশন, ইউ ক্যান রান দিস অ্যাপ্লিকেশন বাই ক্লিকিং দ্য রান অ্যাপ বাটন অ্যাবভ। সো রান অ্যাপ বাটনটা কোথায়? সো এখানে হচ্ছে সেই বাটন। সো আমি এখানে ক্লিক করি, ক্লিক করলাম, করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হয়ে গেল। আমি যদি এটা ফুল পেজ করি, তাহলে ফুল পেজ হলো এরকম হয়ে গেল। বাম পাশে হচ্ছে স্লাইডার। তো স্লাইডারটা ধরে ডানে বামে করা যাবে। এবং যখনই আমি এদিকে নিচ্ছি তখন হচ্ছে নাম্বার অফ বিনসটা কম বেশি হবে। সো আমি এখানে 9টা বিন সিলেক্ট করলাম, সো এখানে 9টা বিন দেখাবে হিস্টোগ্রামের। আমি যদি এদিকে টান দিই তাহলে হচ্ছে বিনের সংখ্যাটা বাড়বে। So আমি যদি আরো টান দিই তাহলে আরো সংখ্যাটা বাড়বে। সো এই হচ্ছে অ্যাপটার একদম বেসিক লেআউট। আরেকটা জিনিস খেয়াল করবেন এখানে, সেটা হচ্ছে উপরে ডান পাশে পাবলিশ বলে একটা অপশন আছে। সো এই পাবলিশে ক্লিক করে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট লিংক করার মাধ্যমে যেখানে আপনি এটাকে পাবলিশ করতে যাচ্ছেন সেটা দিয়ে দিতে পারবেন।
আপাতত এটা না করি, সবকিছু শেষ হোক তারপর হচ্ছে পাবলিশ করবো। সেটা আমি ক্লোজ করে দিচ্ছি। এবং ক্লোজ করলে দেখবেন যে এই যে দেখেন এখানে লিসনিং অন এই অ্যাড্রেসটা ছিল, যখন আমি ক্লোজ করে দিছি তারপরে হচ্ছে এটা আমার কাছে অ্যাভেলেবেল হয়েছে। সো এর মানে হচ্ছে যখন আমি এটা রান দিব, আমি আবার রান দিচ্ছি। সো যখন আমি এটা রান দিব আমার কনসোলটা কিন্তু বিজি হয়ে যাবে। সো কনসোলে তখন কোনো কোড লেখা যাবে না। এবং উপরে ডান পাশে দেখবেন যে এখানে একটা বাটনের মতো ওপেন হবে, স্টপ, এবং এটার নাম হচ্ছে ইন্টারাপ্ট আর। সো আপনি যতক্ষণ না পর্যন্ত এই অ্যাপটা ক্লোজ করতেছেন এখানে ক্লিক করার মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত এই কনসোলটা বিজি থাকবে। সো ধরেন আপনি একটা অ্যাপ তৈরি করলেন, তারপর মনে হলো যে কিছু একটা মডিফাই করা দরকার বা কোনো কিছু টেস্ট করা প্রয়োজন। সো ধরেন আমি এখানে ক্যালকুলেশন করব 4+5, রান দিব। সো এটা কিন্তু রান হবে না। সো এটা এখানে এইভাবে স্টাক হয়ে থাকবে, কারণ হচ্ছে এই কনসোলটা এখন বিজি এই অ্যাপটাকে শো করার জন্য। সো আমি যদি এটা ক্লোজ করে দিই, সাথে সাথে খেয়াল করবেন নিচে এই কোডটা রান হবে। সো এটা এখন রান হইলো। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে লিঙ্কটা আপনারা দেখতেছেন, এই লিঙ্কটা কিন্তু হুবহু চাইলে কপি করে ব্রাউজারে নিয়ে রান দিতে পারেন। এবং এইটা রান দিলে ততক্ষণ পর্যন্তই আপনি অ্যাপটা ইউজ করতে পারবেন যতক্ষণ পর্যন্ত এই কনসোলটা বিজি থাকবে, আই মিন অ্যাপটা রানিং থাকবে। So আমি এটা সরাই দিচ্ছি, সরাই দিয়ে আবার রান দিই। সেভ সিলেক্টেড। সো যখন এটা রান দিবেন অবশ্যই স্ক্রিপ্টটা সেভ করে নিতে হয়। সো ওই জন্য আর কি সেভ সিলেক্টেড অপশনটা আসছে। আচ্ছা, সো এখন আমি যেটা করব, এটা মিনিমাইজ করে দেই, করে এখান থেকে লিঙ্কটাকে নিয়ে কপি পেস্ট। আমি একটু জুম ইন করি। সো এটা কিন্তু এক্স্যাক্টলি ওই সেম অ্যাপটাই, জাস্ট আমি ইনস্টেড অফ দ্যাট মানে আর এর যে ভিউইং উইন্ডোটা আছে ওইটার বদলে জাস্ট ব্রাউজারে দেখতে পাচ্ছি। এবং এটা কিন্তু একটা মানে HTML আউটপুট। সো আপনি চাইলে এটাকে ইন্সপেক্ট করতে পারেন, ইন্সপেক্ট করে দেখতে পারেন কোনটার মানে কি, কিভাবে এটা জেনারেট হইলো। সো এই ওয়েব অ্যাপ মানে হচ্ছে সে অ্যাকচুয়ালি কিছু না, আর জাস্ট HTML কোড জেনারেট করতেছে যেটা জাস্ট এখানে ভিউ করা পসিবল হলো। আচ্ছা, সো অনেক কিছু বোঝা গেল। আর এটা স্টপ করে দেই, স্টপ। সো এটা স্টপ হয়ে গেছে। এখন আমরা পরের কম্পোনেন্টটা দেখি। তো প্রথমে হচ্ছে আপনাকে অবশ্যই শাইনি প্যাকেজটা লোড দিতে হবে। সো এটা প্রথমে বলছিলাম যে এটা যদি ইনস্টল না থাকে শাইনি অ্যাপ প্রজেক্ট ক্রিয়েট করার অপশনটাই পাবেন না। সো শুরুতেই প্যাকেজেস গিয়ে বা ফাংশন দিয়ে শাইনি প্যাকেজটা ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নেওয়ার পর তো প্রজেক্টটা ক্রিয়েট করলেন। সো আর হচ্ছে প্রত্যেকটা কোডের মধ্যেই শাইনি প্যাকেজটা অবশ্যই লোড দিতে হবে, আদারওয়াইজ এই কোনো ফাংশনই কাজ করবে না। কারণ হচ্ছে এই যে নিচে যে এলিমেন্টগুলো আছে, প্রথমত হচ্ছে ইউআই এর এলিমেন্ট, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই কোডটার জন্য। সো এই ডিফাইন ইউআই ফর অ্যাপ্লিকেশন দ্যাট ড্রজ এ হিস্টোগ্রাম। সো এই যে ইউআই একটা অবজেক্ট, এখানে ফ্লুইড পেজ ফাংশনটার মাধ্যমে একটা ফ্লুইড পেজ লেআউটকে ইউআই হিসেবে সিলেক্ট করা হয়েছে। সেটা হচ্ছে ভেতরের এই এলিমেন্টগুলোর মাধ্যমে জেনারেট করা হয়েছে। সো এটা হচ্ছে ইউআই এর পার্ট। আর এর নিচে হচ্ছে সার্ভারের পার্ট, যেখানে হচ্ছে সব ক্যালকুলেশন হবে। সো সার্ভারের পার্ট হচ্ছে এইটুকু। তো দুইটা এখন বোঝার চেষ্টা করে ভেতরে কি হচ্ছে। সো ফ্লুইড পেজের ভেতরে প্রথমে আছে হচ্ছে টাইটেল প্যানেল। তো যেটা আমরা টাইটেল হিসেবে দেখতেছিলাম, আমি যদি অ্যাপটা আরেকবার রান দিই তাহলে পাশাপাশি দেখতে সুবিধা হবে। সো এই যে লেখাটা ওল্ড ফেথফুল গিজার ডেটা, সেই টাইটেলটা আসছে হচ্ছে এখান থেকে টাইটেল প্যানেল থেকে। তারপর আমরা যদি সাইড বার লেআউট দেখি, সো এইটা এখানে যে লেআউটটা অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছে, বেশ কিছু লেআউট আছে শাইনিতে, বাট এখানে যে স্পেসিফিক লেআউটটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে সাইড বার লেআউট। সাইড বার লেআউট মানে হচ্ছে এক পাশে এরকম মানে কোনো কিছু ইউজার থেকে ইনপুট নেওয়ার একটা অপশন থাকবে, অন্য পাশে হচ্ছে আউটপুট গুলো আসবে। সো এটা খুবই ইউজফুল, সিম্পলের মধ্যে সর্বোচ্চ মানে অনেক ভালো ইনফরমেশন পাওয়া যায়। সো এই জন্য এই লেআউটটা বেশ পপুলার, বাট এটা দেখতে খুবই সিম্পল আর এটা বানাইতেও সহজ। So দেখা যায় যে প্রথম দিকে সবাই এই কাজটাই করে, সাইড বার লেআউটটা ইউজ করে। তো সাইড বার লেআউটের ভেতরে কি কি আছে, আমি যদি এটা ডাবল ক্লিক করি তাহলে হচ্ছে এই লেআউটের ভেতরের পোর্শনটা হাইলাইটেড হবে। সো ডাবল ক্লিক করলাম হচ্ছে
এই ব্র্যাকেটের ভেতরের নিয়ে। সো এটা হচ্ছে সাইড বার লেআউটের ভেতরের পার্ট। এটার ভেতরে দুইটা জিনিস আছে, দুইটা প্যানেল আছে, একটা হচ্ছে সাইড বার প্যানেল আর একটা হচ্ছে মেইন প্যানেল। সো সাইড বার লেআউটটার মধ্যে যদি এখন বলি যে প্যানেলগুলো কি, সো এটা যেহেতু লেআউট, এই লেআউটের মধ্যে প্যানেলগুলো হচ্ছে এটা একটা, এটা হচ্ছে সাইড বার প্যানেল, আর এটা হচ্ছে মেইন প্যানেল। সো সেই সাইড বার প্যানেলটার মধ্যে এলিমেন্ট কি কি আছে, ওইটার ভেতরে হচ্ছে স্লাইডার ইনপুট দেয়া হয়েছে। সো আমি যদি আরেকবার এরকম করি, so এই যে আমরা ইনপুটটা দিচ্ছি সেই হচ্ছে সেই স্লাইডার ইনপুট। সো আর এখানে যে প্লটটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই প্লট আউটপুট। সো আমি যদি এখানে চাই একই সাথে আরো কিছু দেখাইতে, সেক্ষেত্রে হচ্ছে কমা দিয়ে অন্য যে আউটপুটটা আমার দেখানোর প্রয়োজন সেটা দিয়ে দিতে হবে। সো এখানে কমা ইউজ করে করে নতুন নতুন প্লটের আউটপুট হোক বা টেবিল আউটপুট হোক বা সামারি আউটপুট হোক, সেই বিষয়গুলো এখানে অ্যাড করা পসিবল। সেগুলো হচ্ছে মেইন প্যানেলে অ্যাড করা পসিবল। আর আমি যদি ইউজার থেকে নতুন কিছু ইনপুট নিতে চাই, সেক্ষেত্রে আমি সেটা সাইড বার প্যানেল ইউজ করতে পারি। এখন কথা হচ্ছে যে সবসময় যে ইউজার থেকে ইনপুট এখান থেকেই মানে এখানেই অ্যাড করতে হবে এমন কোনো কথা নাই। আপনি যদি চান এটাকে ধরে মেইন প্যানেলও নিয়ে যেতে পারেন। সো মেইন প্যানেলে অ্যাকচুয়ালি দুইটা হয়ে গেল, সাইড বার প্যানেলে কিছু থাকলো না। সো আমি যদি এটা রিলোড করি, তাহলে দেখেন এই সাইড বার প্যানেলে এখন কিছু নাই, সবকিছুই মেইন প্যানেলে। সো এবং আম, শুরুতে যেহেতু আমি স্লাইডারটা রাখছিলাম কোডের মধ্যে, সেজন্য হচ্ছে এখানেও স্লাইডারটা উপর দিকে আছে। আমি যদি এইটাকে ধরে নিচে নামায় দিই, সেক্ষেত্রে দেখা যাবে যে প্লটটা উপরে দেখাচ্ছে এবং স্লাইডারটা নিচে দেখাচ্ছে। সো আমি যে রিলোড অ্যাপ দেই, সেভ সিলেক্টেড, সেক্ষেত্রে দেখা যাবে স্লাইডারটা নিচে বাট প্লটটা উপরে। সো আমি আবার শুরুর জায়গায় চলে যাই। ওকে, সো এই ছিল অ্যাপটার বেসিক লেআউট। এখন সার্ভারে চলে যাই। তো এখানে আসলে কি ঘটলো, আমি ইউজারকে মানে আমি ইউজার, আমি অ্যাপটাকে বলছি যে এখানে কতগুলা বিন সিলেক্ট করতে হবে সেটা দিতে। এখন এই জায়গায় দেখেন আপনার স্লাইডার ইনপুটের ভেতর কি কি আছে। প্রথমে আছে হচ্ছে একটা, এটাকে বলতে পারেন যে এটা একটা নাম আছে ইনপুট আইডি খুব সম্ভবত। So, হ্যাঁ, এটা হচ্ছে ইনপুট আইডি। এটা হচ্ছে লেভেল। সেই আর্গুমেন্ট গুলা আহ, লিখা ভালো, না লিখলেও সমস্যা নাই, but যেহেতু এখানে অনেক লেখা অলরেডি হয়ে যাচ্ছে সেই জন্য আর কি সিরিয়ালে এরকমই থাকে যে শুরুরটা হচ্ছে ইনপুট আইডি, পরেরটা হচ্ছে লেভেল। সো ইনপুট আইডি ইনফরমেশনটা সার্ভারে চলে যায়, পরবর্তীতে সে ইউজ করতে পারে। আর লেভেলের ইনফরমেশনটা অ্যাকচুয়ালি এই অ্যাপে দেখা যায়। সো এই যে এখানে দেখা যাচ্ছে নাম্বার অফ বিনস, এই কথাটা আসছে এই লেভেল থেকে। সো স্লাইডের ইনপুটের লেভেলে যেটাই লিখবো আমি সেটাই অ্যাকচুয়ালি এখানে দেখাবে। সো আমি যদি এখানে লিখে দিই যে সিলেক্ট নাম্বার অফ বিনস, তো সেক্ষেত্রে সে অ্যাকচুয়ালি দেখাবে যে সিলেক্ট নাম্বার অফ বিনস। আর আর এখানে হচ্ছে এই যে নাম্বারটা দেখা যাচ্ছে 30, এ হচ্ছে ডিফল্ট ভ্যালু। এটাই বা আসছে হচ্ছে ভ্যালু ইকুয়াল টু 30 লেখা আছে এই কারণে। আর আমার রেঞ্জ হচ্ছে কত থেকে কত সেটা স্পেসিফাই করা হচ্ছে মিন ইকুয়াল টু 1 ম্যাক্স ইকুয়াল টু 30, এই ভ্যালুটার মাধ্যমে। তো আমি 50 এটা মাধ্যমে। তো আমি যদি 50-এর পরিবর্তে 100 দিয়ে দিই, সেক্ষেত্রে ওইখানে রেঞ্জের মধ্যে থাকবে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত। সো আমি চাইলে একদম এখান থেকে ধরে 100 পর্যন্ত এটাকে চেঞ্জ করতে পারবো। তো ধরেন এখন আমার কাছে বেশ কিছু জিনিস চলে আসছে। সো এখন কোয়েশ্চেন হচ্ছে যে শুধু কি স্লাইডার অ্যাড করা হচ্ছে, আর কিছু কি অ্যাড করা পসিবল না? হ্যাঁ, আর অনেক কিছু অ্যাড করা পসিবল। তো সেই বিষয়গুলো আমরা সামনে আসতেছি। তো আগে বডিটা শেষ করে নিই। সো মেইন প্যানেলের মধ্যে কি আছে, মেইন প্যানেলের মধ্যে আছে হচ্ছে প্লট আউটপুট। প্লট আউটপুটের ভেতরে খেয়াল করুন আমি কিন্তু এখানে কোনো প্লট জেনারেট করি নাই। সো সেই জেনারেশনটা কোথায় হয়েছে, সেই পুরো জেনারেশনটা হয়েছে সার্ভারে। আর এখানে যেটা করছি আমরা সেটা হচ্ছে লিঙ্ক করে দিছি যে যেটা রেন্ডার হয়েছে সেটার আসলে নাম কি। তো এখন আমরা সার্ভারে চলে যাই। সার্ভার সার্ভার হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফাংশন। সো এই ফাংশনটা ডিফাইন করা হচ্ছে একটা ইনপুট এবং আউটপুট দিয়ে। সো ইনপুট হচ্ছে সেখান থেকে নিচ্ছে। সেইটা আসলে মেন কথা হচ্ছে এই জায়গাটা খুব একটা ধরার প্রয়োজন হয় না, কারণ সব অ্যাপের মধ্যেই এই পার্টটা সেম। সো সার্ভার ফাংশনটা সবসময় এভাবেই ক্রিয়েট করা হয়। ফাংশনের মধ্যে একটা ইনপুট থাকে, একটা আউটপুট থাকে।
দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সার্ভারের সব বিষয়গুলো লিখতে হয়। তো এইখানে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে একটা প্লট রেন্ডার করতে হবে। তো আমরা ব্যবহার করলাম রেন্ডার প্লট ফাংশন। সেই ফাংশনটা অ্যাকচুয়ালি ফার্স্ট ব্র্যাকেট দিয়েই শুরু হয়, বাট যেহেতু আমাদের মাল্টি লাইনের কাজ আছে, বেশ কয়েকটা লাইনে সবকিছু লিখতে হবে, সেই জন্য হচ্ছে একটা আর একটা সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করা হয়েছে। তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে মনে আছে কিনা আমি বলছিলাম যেখানে আসলে মাল্টি লাইন ইউজ করা পসিবল। তো সেই কারণে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওইটার ভেতরে হচ্ছে সব কোডগুলো লেখা হয়েছে। সো তার মানে আসলে রেন্ডার প্লট ফাংশনটা ফার্স্ট ব্র্যাকেটেরই, সেকেন্ড ব্র্যাকেটটা জাস্ট আমাদের মাল্টি লাইন যেহেতু ব্যবহার করা হচ্ছে, যে প্রথমে হচ্ছে ডেটার একটা কলাম সিলেক্ট করা হইলো, তারপরে হচ্ছে কতগুলা বিন হবে সেটা এখানে ফাংশনালি সিলেক্ট করা হইলো, তারপর হিস্টোগ্রামটা এখানে ড্র করা হইলো। সো যেহেতু অনেকগুলো কাজ করা হচ্ছে বিভিন্ন লাইনে, সেই জন্য হচ্ছে সেকেন্ড লাইনটা আবার ইউজ করা হয়েছে রেন্ডার প্লট ফাংশনের ভেতরে। তো এটার ভেতরের কোডটা আপাতত মাথা ঘামানোর প্রয়োজন নেই, বাট মেইন কথা হচ্ছে হিস্ট ফাংশনটা দিয়ে আমরা হিস্টোগ্রামটা এখানে ড্র করছি। তো হিস্ট, এই মানে হিস্ট ফাংশনটা দিয়ে যখন আমরা ড্র করলাম, আলটিমেটলি যে ফাংশনটা আমাদের, সরি, প্লটটা আমাদের হাতে আসলো, সেই প্লটটা এখন রেন্ডার করতে হবে। তো রেন্ডার করার জন্য আমরা ইউজ করলাম রেন্ডার প্লট। এবং খেয়াল করেন এই রেন্ডার পরে যে লেটারটা আছে পি, সেটা কিন্তু ক্যাপিটাল। সো সো আমি যদি এটা ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশনে গেলে দেখবেন যে এটা হচ্ছে ফর renders a reactive plot that is suitable for assigning to an output slot. সো এই আউটপুট স্লটটা অ্যাকচুয়ালি কে? আউটপুট স্লটটা হচ্ছে যাকে আমি এখানে শো করতে চাচ্ছি। সো এই যে রেন্ডার করলাম, রেন্ডার করে আমি ডিস্ট প্লট নামের একটা এলিমেন্টের মধ্যে এই আউটপুটের, আউটপুট হচ্ছে একটা লিস্ট, সো এই লিস্টের ডিস্ট প্লটের মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি। সো এখানে এমন না যে আউটপুটকে আমার ডিফাইন করতে হবে কোথাও থেকে, এটা জাস্ট মানে শাইনিরই একটা কম্পোনেন্ট। সো এটার মধ্যে আমি এটা ক্রিয়েট করলাম, ডিস্ট প্লট জিনিসটা ক্রিয়েট করেই সেটাতে অ্যাসাইন করে দিলাম। এখন ক্রিয়েশনটাও ম্যানুয়ালি করতে হবে না, জাস্ট আপনি আউটপুটের মধ্যে ডলার সাইন দিয়ে যেই নামে অ্যাসাইন করতে চাচ্ছেন বা যেই নামটা এখানে লিখতে চাচ্ছেন, জাস্ট একটা কি, এটা যে কোনো নাম হইতে পারে, সেটাকেই জাস্ট এখানে আউটপুট করে দিবেন। সো আমি যেহেতু এখানে ডিস্ট প্লট লিখছিলাম, সেই জন্য এখানেও ডিস্ট প্লট লেখা হয়েছে, সো দ্যাট এটাকেই এখানে শো করতে পারে। তো আমি যদি এখানে লিখি PLT1, সেক্ষেত্রে আমাকে এখানেও লিখতে হবে PLT1, তাহলে হচ্ছে এই দুটো লিঙ্ক হবে। সো এই রেন্ডারের পরের যে প্লটটা হবে সেটাকে তাহলে এখানে প্লট আউটপুটে দেখানো পসিবল হবে। সো আচ্ছা, প্লট PLT1 দিয়ে দিছি যেহেতু, আরেকবার রান দিয়ে দেখাই যে আসলে কোনো কিছু সমস্যা নাই। ওকে, সো এই হচ্ছে সার্ভারের কম্পোনেন্টটা। এখন আমরা যেহেতু সিঙ্গেল অ্যাপের মধ্যে আছি, সো সিঙ্গেল অ্যাপের মধ্যে ইউআই এবং সার্ভারকে শাইনি অ্যাপ একটা ফাংশনের ভেতরে পাস করতে হয়। পাস করলেই হচ্ছে এখানে প্লে বাটনটা আসে। আমি যদি অ্যাপটা স্টপ করে দেই, হ্যাঁ, সো এখানে হচ্ছে এই রান অ্যাপ বাটনটা আসবে। এখন এটা যদি এখানে না থাকে, আমি কাট করে দিচ্ছি এবং সেভ করতেছি। সো সেভ করার সাথে সাথে দেখেন এখান থেকে ওই বাটনটা চলে গেছে। সো এখন কিন্তু এই অ্যাপ ডট আর কোনো শাইনি অ্যাপ হিসেবে কনসিডার হচ্ছে না। আমি যখনই লিখবো আবার শাইনি অ্যাপ লিখে হচ্ছে সেভ করে ফেলবো, তখনই দেখবেন সবকিছু চেঞ্জ হয়ে গেছে, এই রিবনটা চেঞ্জ হয়ে এখানে এখন রান অ্যাপ বাটনটা চলে আসছে। সো শুরুর দিকে দেখা যাবে যে অনেকের এটা আসে না, এটা নাই, যেখানে আসলে রান অ্যাপ অপশনটা আসে নাই, কারণ হচ্ছে যে এখানে হয়তো ভুলক্রমে শাইনি অ্যাপটা লেখা হয়নি। সো শাইনি অ্যাপ, তার ভিতরে হচ্ছে ইউআই ইকুয়াল টু ইউআই, সার্ভার ইকুয়াল টু সার্ভার। সো এটা যদি দিয়ে দেন, দিয়ে হচ্ছে সেভ করে ফেলেন, সেক্ষেত্রে হচ্ছে এই রান অ্যাপ বাটনটা আসবে। সো এটা তৈরি হয়ে গেল। এখন আরেকটা জিনিস দেখাই, এখানে যে ইউআইটা ক্রিয়েট হচ্ছে মানে সেভ হচ্ছে ফ্লুইড অ্যাপে, আমি তো এখন পর্যন্ত কোনো কিছুই কনসোলে রান দিই নাই, রাইট? আমি সরাসরি হচ্ছে রান অ্যাপ দিয়ে রান দিছি। সো আমার এনভায়রনমেন্টটাও এখানে এমটি। তো আমি যদি এখন শাইনি একটা লোড দেই, তারপর ইউআই এর কোডটা রান দেই এবং এখানে প্রিন্ট করি, প্রিন্ট দিস ইউআই, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা জাস্ট মানে এইচটিএমএল কোড। সো মানে হচ্ছে যে যখন আমি এটা অ্যাপটা রান দিচ্ছি, সে অ্যাকচুয়ালি ডাইনামিক্যালি এই এইচটিএমএল কোডটাকেই চেঞ্জ করে।
সো ইউজার যে ইনপুটটা দিচ্ছে সেটার উপর বেস করে এইচটিএমএল কোডটা জেনারেট করে বা লেখাটা জেনারেট করে, সেটার উপর বেস করে আমরা আউটপুটটা দেখতে পাই। আচ্ছা, সো এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, স্যার এতক্ষণ পর্যন্ত অনেক কিছু দেখানো হইলো, কারো কোনো কোয়েশ্চেন ছিল না। তো আমি ক্লিয়ার করে দিচ্ছি এনভায়রনমেন্ট, কনসোলটাও ক্লিয়ার করে দিচ্ছি। কনসোল ক্লিয়ার করার জন্য আমি কন্ট্রোল এল এই বাটনটা ব্যবহার, শর্টকাটটা ব্যবহার করছি, কন্ট্রোল এল, অথবা এখানে ক্লিক করেও করা যায়। যাই হোক, so এটা তো ছিল একটা সিঙ্গেল অ্যাপ বা সিঙ্গেল ফাইল অ্যাপ। একটা স্প্লিট ফাইল অ্যাপ তাহলে কিভাবে ক্রিয়েট করা পসিবল? সো স্প্লিট ফাইল অ্যাপের জন্য আমি জাস্ট একটা কাজ করব, এখান থেকে ধরে, সরি এখান থেকে না, এই সার্ভার পোর্শনটাকে ধরে এই পর্যন্ত কাট করলাম। কাট করে নিয়ে নতুন একটা স্ক্রিপ্টে যাচ্ছি, সেখানে পেস্ট করে দিলাম। আর অ্যাপ থেকে এই শাইনি অ্যাপ এটাকে সরাই দিলাম। ঠিক আছে, সো আমার এখানে হচ্ছে লাইব্রেরিটা এখানে লোড দেওয়া হইলো। সো লাইব্রেরিটা অ্যাকচুয়ালি এখানে লোড দেওয়ার প্রয়োজন নাই। এটাকে ধরে সার্ভার সাইডে নিয়ে আসি। সার্ভার সাইডে এসে লাইব্রেরিটা এখানে লোড দিলাম। আর লোড দেওয়ার পর, লোড না মানে কপি পেস্ট করলাম, করার পর এখানে সেভ করে দিচ্ছি। তো যেহেতু এটা সার্ভার, আমাকে বলেন কেউ একজন যে এই ফাইলটার নাম কি দেওয়া উচিত। এই ফাইলটার নাম কি দিব? কেউ ট্রিপল একজন। ডব্লু, ট্রিপল ডব্লু নাকি? জি। আচ্ছা, আমি শুনতে পাইনি, যাই হোক। এটার নাম হচ্ছে সার্ভার ডট আর দিতে হবে। সেভ। আর আগের যে ফাইলটা ছিল অ্যাপ ডট আর নামে, এখানে এখন শুধুমাত্র ইউআই এলিমেন্টটা আছে, আর নিচে আর কোনো কিছু নাই। শুরুতেই লেখাটা সরাই দিই যাতে একটু ক্লিন থাকে। সো এখানে হচ্ছে আমাদের ইউআই, আর এখানে হচ্ছে সার্ভার প্লাস যা যা প্যাকেজ লোড দেওয়ার দরকার পড়ে বা কোনো ডেটা যদি ক্লিনিং বা যে কোনো ধরনের কাজ করবার, সেগুলো হচ্ছে উপরে থাকলো। সো এটা হচ্ছে আমাদের সার্ভার পোর্শন। সো অ্যাপের পোর্শনটা আমি সেভ করলাম। এখন কথা হচ্ছে, আমি যদি স্লাইডটাতে আরেকবার যাই, আপনাদের হয়তো খেয়াল আছে যে স্প্লিট ফাইল অ্যাপে ইউআই এর অ্যাপটার নাম মানে ইউআই এর যে ফাইলটা সেটার নাম হইতে হবে ইউআই ডট আর, আর সার্ভারের যে ফাইলটা সেটার নাম হতে হতে হবে সার্ভার ডট আর। সো আমাদের কাছে এখন কি অবস্থায় আছে? আমি যদি এখন ফাইলটাতে যাই, ফোল্ডারটায় যাই, সেখানে দেখতে পাচ্ছি একটা নাম হচ্ছে অ্যাপ ডট আর আর একটা নাম হচ্ছে সার্ভার ডট আর। তো সেই কারণেই কিন্তু আমি যদি সার্ভারে যাই, এখানে দেখেন ইউজুয়ালি যেরকম আর স্ক্রিপ্টগুলো থাকে সেরকম দেখাচ্ছে, অ্যাপ ডট আর এ গেলেও সেম দেখাচ্ছে। বাট যখনই আমি অ্যাপ ডট আর এর নামটা রিনেম করে, আমি রিনেম করার জন্য হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করলাম, দেন রিনেম। সো আমি যখন এখানে লিখবো ইউআই ডট আর, তো অলরেডি আছে, ওকে, এবং সেভ, সেভ, এটা আসে নাই, আচ্ছা সরি। আমার মনে হয় খুব সম্ভবত এটাকে এখানে রাখা লাগে মাস্ট। হ্যাঁ, সরি সরি, ভুল বলে ফেলছিলাম। আচ্ছা, সো শাইনিটাকে অ্যাকচুয়ালি ইউআইতেই লোড দেওয়া লাগে। সো এই ইউআই ডট আর এ হচ্ছে শাইনিটা থাকলো, এবং সার্ভার ডট আর এ হচ্ছে সার্ভারের পোর্শনটা থাকলো। সো এইভাবে থাকলে হচ্ছে আমাদের কাছে এই আর রান অ্যাপ অপশনটা আসবে, সেখানে ক্লিক করবেন। করার পর হচ্ছে ইউজুয়ালি যেভাবে রান হয় সেভাবে রান হবে। তো এখানে কিন্তু আমাকে ওই শাইনি অ্যাপ যে ফাংশনটা ছিল সেটা ইউজ করার প্রয়োজন হচ্ছে না। আমাকে জাস্ট মনে করে ইউআই ডট আর এবং সার্ভার ডট আর এই নেমিংটা রাখতে হবে, তাহলেই হচ্ছে স্প্লিট ফাইল অ্যাপটা কাজ করবে। সো ইউজুয়ালি এটা নিয়ে খুব একটা কাজ করা হয় না, কারণ মানে বারবার কেন আমি এখান থেকে এখানে যাব? যেমন আমি এখানে ধরেন এখানে PLT1 নিয়ে কাজ করতেছি, তো এখানে এটা দেখার পর আমাকে আবার এই সার্ভারে যাওয়া লাগতেছে দেখার জন্য, আচ্ছা PLT1 কোথায় আছে। তো এই ধরনের অ্যাপ অ্যাকচুয়ালি তখনই মানে ভায়াবল যখন হচ্ছে অ্যাপটা অনেক বড় হয়ে যায়। সো এটা এরকম থাকলো। আমি এখন বইটাতে চলে যাই, যে বইটার কথা আমি বলতেছিলাম। সো বইটার নাম হচ্ছে মাস্টারিং আর উইথ, সরি মাস্টারিং শাইনি ফর আর, এরকম কিছু। আচ্ছা, এটা হচ্ছে, হ্যাঁ, মাস্টারিং শাইনি, এবং বইটা লিখছে হচ্ছে হ্যাডলি উইকেম। সো হ্যাডলি উইকেম আসলে মানে আর এর জগতে রেভলিউশন করছে বলা যায়। মানে অনেকগুলা ইউজফুল প্যাকেজ দিছে, যে প্যাকেজগুলো অ্যাকচুয়ালি ডেটা সায়েন্টিস্টদের জন্য অনেক উপকারী হয়েছে। সব ধরনের অ্যানালাইসিস ইজি করে দিছে, কাজগুলোকে ফাস্ট করে দিছে।
এবং আর এর কোডগুলো আগে যেরকম, মানে এটা যেহেতু এস ক্লাস থেকে আসছে, আর কিন্তু অন্য একটা ল্যাঙ্গুয়েজ ইন্সপায়ার্ড। সো ওই ল্যাঙ্গুয়েজ থেকে যেহেতু আসছিল, সো ওইটার অনেক বেসিক এলিমেন্ট এটার সাথে চলে আসছিল, যেগুলো আসলে খুব একটা ইজি ছিল না। মানে বেজ আর এর কথা বলতেছি। সো হ্যাডলি উইখাম অ্যাকচুয়ালি টাইডিভার্স ডেভেলপ করছে, যেটার একটা পার্ট হচ্ছে ggplot2। এবং আলটিমেটলি যখন সে পজিটিভ ছিল, তখন তার সাথে তার কলিগদের কথাবার্তা হইতো। পজিটিভ ছিল মানে কি, সে এখনো আছে। হ্যাঁ, সো সে অ্যাকচুয়ালি পরে দেখলো যে সে বই লেখাতে ভালো, আলটিমেটলি সেই বইটাও লিখছে এবং বইটা আমার খুব উপকার করছিল। সো এবং এটা দিয়ে বেশ অনেক উপকার, মানে কি আমি মাঝে মাঝে এখানে আবার রেফার করি, যে বিভিন্ন জিনিস বুঝতে হলে মনে করতে গেলে এখানে চলে আসি। তো এই জন্য হচ্ছে এই বইটা একদম সাথে রাখা উচিত আমার মনে হয়। আর বেশ কয়েকটা লিঙ্ক তো আমি অলরেডি স্লাইডে দিয়ে দিছি, যে লিঙ্কগুলো হচ্ছে ফ্রিকোয়েন্টলি আপনাদের যাওয়ার প্রয়োজন হইতে পারে। সো এগুলো হচ্ছে সবসময় সাথে রাখবেন কাজ করার সময়, যদি কখনো প্রয়োজন হয় আর কি, সবসময়ের জন্য। সো ওয়েলকাম পেজটা তো প্রয়োজন নাই, আমাদের দরকার হচ্ছে এইখান থেকে ইন্ট্রোডাকশনের পরের পেজ। আমি রেকমেন্ড করবো যে ইন্ট্রোডাকশনটা আপনারা পড়ে নেবেন, কারণ বোঝা ভালো যে আসলে কি নিয়ে আপনারা কাজ করতে চাচ্ছেন। আচ্ছা, প্রথমে তো বলে নিল যে কি কিছু জিনিস ইনস্টল করা থাকতে হবে, তারপরে হচ্ছে অ্যাপ ডিরেক্টরি সামথিং, এইগুলো অলরেডি বলে ফেলছি। অ্যাডিং ইউআই এলিমেন্টস। আচ্ছা, তো আমি এখন যেটা করব, এখানে যে অ্যাপটা তৈরি করছে স্টেপ বাই স্টেপ সেম জিনিসটা আমরা করব, এটা আপনারাও করবেন। তো আমি এখন এখানে চলে যাই, এতক্ষণ পর্যন্ত যা যা করা হয়েছিল, তো সেটাকে অন্য একটা নাম দিয়ে সেভ করে রাখি। আমাদের পরে যদি ইচ্ছা হয় যে দেখলাম, so আমি এটার নাম দিচ্ছি, কি নাম দেওয়া যায়, UI1। সার্ভারের নাম কি দিব, সার্ভার 1 দিয়ে সেভ করে কেটে রাখি। তো এইগুলো এখানে থাকলো। আচ্ছা, আরেকটা কাজ করা যেতে পারে, আমি জাস্ট এই ফোল্ডারটাতেই অন্য একটা ফোল্ডার ক্রিয়েট করি, করে দেখি যে ফার্স্ট ট্রাই। সো ফার্স্ট ট্রাইতে আমরা ধরলাম এগুলো তৈরি করছিলাম, এবং এগুলোর নামটা আবার সেম আগের মতো করে রাখি। তো কাজ করতে গেলে ফাইলগুলো যার যে সুবিধা মতো আর কি সাজায় নেবেন, কোনো স্ট্যান্ডার্ড মেনটেন করা ভালো, সবারই নিজস্ব স্ট্যান্ডার্ড থাকে। আচ্ছা, সো আমার হচ্ছে এটা ইউআই এলিমেন্ট। সো এটার এক্সপ্লেনেশনে পরে যাচ্ছি, আগে আমি কপি করব। So, সবকিছুই কপি পেস্ট, প্রোগ্রামে একটা বড় সময় যাবে কাজ কপি পেস্ট করতে। তো এই ফোল্ডারটা কিন্তু এখন খালি। হ্যাঁ, সো এই ফোল্ডারটা আমি এখন নতুন একটা স্ক্রিপ্ট ওপেন করব, সেই স্ক্রিপ্টের নাম দিচ্ছি, সেভ করলাম, অ্যাপ, সেভ। সো এটার নাম হচ্ছে এখন অ্যাপ, বাট এটা কিন্তু এখন অ্যাপ হয় নাই। তো যতক্ষণ না পর্যন্ত আমি অ্যাপের সবগুলো কম্পোনেন্ট দিচ্ছি। সো প্রথমে আমি শাইনিটা লোড দিলাম, রানও দিয়ে ফেলছি, তারপর পেস্ট। এটা হচ্ছে আমার ইউআই এলিমেন্টটা, যেটা আমি আগে পেস্ট মানে কপি করছিলাম ওখান থেকে, এটা হচ্ছে সেটা। আর একটু নিচের দিকে নামি, নিচের দিকে নামনি সার্ভারের এলিমেন্টটা পাবো, এটাকেও কপি করি, পেস্ট, সেভ করলাম। এখন সেভ করার পরেও এখানে কোনো প্লে বাটন আসে নাই। সো কেউ একজন বলেন তো এখানে কেন প্লে বাটনটা আসে নাই? নিচে ওই শাইনি একটা লেখা লেখা লাগে যে সেটা আর কি। রাইট। সো নিচে হচ্ছে শাইনি অ্যাপ, দেন হচ্ছে ইউআইটা কোথায় আছে সেটা রেফার করে দিতে হবে, ইউআইটা আছে এখানে। সো ইউআই ইকুয়াল টু ইউআই তে, আর সার্ভারটা আছে হচ্ছে সার্ভারে, সেটাও রেফার করে দিতে হবে, প্লিজ। সো সেভ করলাম, সাথে সাথে হচ্ছে রান অ্যাপটা চলে আসছে। সো এটা এখন রান দিচ্ছি, রান দিলে দেখা যাক আমাদের এখানে কি কি শো করে। সো এখন আমি পাশাপাশি রাখি। আহ হ্যাঁ, সো দেখা যাক এখন আমাদের ইউআই তে কি কি আছে। প্রথমে আছে হচ্ছে লেখা, একটা লেখা ডেটা সেট। লেখাটা কোত্থেকে আসলো? তো এই লেখাটা আসছে হচ্ছে সিলেক্ট ইনপুট থেকে। খেয়াল করেন এখানে অ্যাকচুয়ালি কোনো ধরনের লেআউট ইউজ করা হয় নাই। সো ফ্লুইড পেজের মধ্যে সরাসরি হচ্ছে ইউজার থেকে ইনপুট তারপর আউটপুট সবকিছু নিয়ে নিছে, যে কারণে এটা হচ্ছে জাস্ট একটা, মানে কোনো লেআউট নাই, র্যান্ডম, মানে জাস্ট সিরিয়ালি একটার পর একটা আমি শো, মানে এখানে শো করতেছে। সো প্রথমে হচ্ছে ইউজার থেকে ইনপুট নিছে, যে কিছু একটা ডেটা সেট তুমি সিলেক্ট করতে পারবা। সো এখানে ক্লিক করলে হচ্ছে আপনারা অপশন পাচ্ছেন বিভিন্ন। তো এইগুলো সবই হচ্ছে আর এর বিল্ট ইন ডেটা সেট। যেমন আমি যদি খুঁজে বের করি এমটি কার্স,
সো এমটি কার্ডসে ক্লিক করার সাথে সাথে এমটি কার্ডসের সামারি, সবগুলো সামারি প্লাস হচ্ছে ডেটা সেটটা প্রিভিউ করে দিল। সো এখন দেখি কিভাবে এই পুরো ব্যাপারটা ঘটলো। সিলেক্ট ইনপুটের মধ্যে অ্যাকচুয়ালি আমরা সেই মানে সিলেকশনের যে বাটনটা সেটা পেলাম। সেই বাটনটা অ্যাকচুয়ালি আমরা সেখান থেকে পাইছি সিলেক্ট ইনপুটের কারণে। এখন যারা হচ্ছে ওয়েব ডেভেলপিং এর সাথে পরিচিত তারা হয়তো বুটস্ট্র্যাপ যে ফ্রেমওয়ার্কটা আছে সেটা সম্পর্কে জানবেন। সো আর শাইনিতে অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্ক ইউজ করা পসিবল। তো সেখানে হচ্ছে আর অনেকগুলো ইন্টারেস্টিং উইজেট আছে আর একটু সুন্দর দেখতে। এগুলো তো হচ্ছে বিল্ট ইন শাইনের উইজেট। সো এই উইজেটটা দিয়ে আমরা সিলেক্ট করতে পারতেছি। বাট ওই বুটস্ট্র্যাপের যে সিলেকশনের উইজেটগুলো আছে সেগুলো একটু ফাংশনাল আর একটু সুন্দর দেখতে, এবং সেটা আসলে পাওয়া যায় বিএস লিব নামের একটা প্যাকেজের মাধ্যমে। তো এই প্যাকেজটার নাম হচ্ছে বিএস লিব। এটাও সামনের দিন দেখাবো, আগামী দিন হচ্ছে এটা দেখাবো। আচ্ছা। সো এখানে যেহেতু লেভেলটা ছিল ডেটা সেট, সেই জন্য হচ্ছে এখানে ডেটা সেটটা দেখা গেছে। আর এখানে অপশনগুলো কি হবে, অপশনগুলো কি হবে সেটা আসছে হইলো এখান থেকে চয়েসেস এর মধ্যে থেকে। চয়েসেস এখানে হচ্ছে এলএস দিয়ে এই কাজটা করা হয়েছে। সো এই ফাংশনটা অ্যাকচুয়ালি নট মানে শাইনির থেকে আসে নাই, এটা আসলে আর এরই ফাংশন। আমি যদি একটা ক্লোজ করে দেই, তারপর কনসোলে এটা কপি করা আছে আমার, পেস্ট করে দেই, তাহলে সে হচ্ছে লিস্ট অফ ডেটা সেট দেখাবে। সো এই এলএস এর কাজ হচ্ছে বিভিন্ন প্যাকেজের মধ্যে যে ডেটা সেটস গুলো আছে সেটা দেখানো। আহ আচ্ছা, আমি মনে হয় ভুল বলছি, বাট মেইন কথা হচ্ছে এটা তো ওই ডেটা সেট মানে ইয়া থেকে আসছে আমি শিওর না, বাট সে হচ্ছে আমাদেরকে বিল্ট ইন ডেটা সেট গুলো দেখাচ্ছে। সো এলএস ফাংশনটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে যে লিস্ট অবজেক্টস। আর তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে যে এখানে আমি চাইলে অন্য কিছু লিখতে পারতাম। আমি যদি সরাই দিই হ্যাঁ লিখলাম লেটস সে এ, তারপর বি, তারপর সি, দেন যদি এটা রান দেই, সেভ করতে হবে অবশ্যই সেভ। তো এখানে হচ্ছে এরর দেখাবে, কারণ হচ্ছে এই দুইটা আউটপুটের আউটপুট কাজ করে নাই, বিকজ সেই কোনো ডেটা সেট পায় নাই। আমি এখানে চয়েসেসে কোনো ডেটা সেট দেই নাই, যে কারণে। বাট দেখি এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে ব্যাপারগুলো। তো এখানে এ বি সি এগুলো আছে এখন। তো যখন আমি এগুলো সিলেক্ট করতেছি সে অ্যাকচুয়ালি তাকে খুঁজতেছে সামারি দেখার জন্য, বা সেই টেবিলটাকে খুঁজতেছে দেখার জন্য, প্লে মানে এখানে ভিউ করার জন্য, কিন্তু খুঁজে পাচ্ছে না। তো যাই হোক, আমরা আগের জায়গায় চলে যাই। ওকে, সো এটা রান দিলে এখন ঠিকঠাক আবার রান করবে। সো প্রত্যেকবার এটা করা লাগতেছে। সো বারবার যেহেতু এরকম সেভ করে নেওয়া লাগতেছে, সো আমি যেটা করবো সেটা হচ্ছে অলওয়েজ সেভ ফাইলস বিফোর বিল্ড। আমি এটা টিক মার্ক দিয়ে দিচ্ছি এবং এটা সেভ সিলেক্টেড দিচ্ছি। তাহলে পরবর্তীবার যখন আমি আবার রান দিব তখন হচ্ছে আবার সেভ করার জন্য ওয়ার্নিং দিবে না, সে ডিরেক্টলি সেভ করে ফেলবে। তো এখন যদি আমি আবার এগুলো ক্লিক করি আমি জাস্ট সবকিছু দেখতে পারবো। আচ্ছা, তো এটা ছিল সিলেক্ট ইনপুটের কাজ। তারপরে আমরা দুইটা আউটপুট দেখতে পাচ্ছি। একটা আউটপুট হচ্ছে ভার্বিটিং আপ ভার্বিটিং টেক্সট আউটপুট। ভার্বিটিং টেক্সট আউটপুটের কাজ হচ্ছে এই যে খেয়াল করেন, টেবিল আউটপুটের ব্যাকগ্রাউন্ডে কিন্তু মানে কোনো অ্যাশ কালার বা হাইলাইটেড ওইরকম কোনো কিছু না। এটা হচ্ছে জাস্ট সরাসরি টেবিলটা শো করে ফেলছে। যেমন অন্য কিছুতে গেলেও সেম, জাস্ট টেবিলটা শো করে ফেলছে। কিন্তু ভার্বিটিম টেক্সট আউটপুটটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা একটু কিছুটা অফ হোয়াইট কালারের মতো থাকবে। সো এটার আরেকটা ভ্যারিয়েন্ট আছে, সেটা হচ্ছে শুধু টেক্সট আউটপুট। সো আপনি যদি ভার্বিটিমটাকে কেটে দেন, দেন এটাকে রান দেন, সরি একটু, এক মিনিট, টেক্সট আউটপুট, আচ্ছা টিটা স্মল হবে, সরি, টিটা ক্যাপিটাল রান দিয়ে ফেলছিলাম, টি টেক্সট আউটপুট। সো এটা যদি আমি রান দেই তাহলে হচ্ছে এরকম আউটপুট দেখলাম। আবার এয়ার প্যাসেঞ্জার্সে যাই। সো এটা আসলে খুব একটা মিনিংফুল দেখাচ্ছে না, কারণ খুব সম্ভবত সামারি ফাংশনটা যেহেতু আর এর কনসোলের জন্য স্পেসিফিক্যালি ডিজাইনড, মানে মনে আছে কিনা আমরা যখন ডেটার সামারি দেখি, সামারি অফ এম এমটি কার্স, সো এটা অ্যাকচুয়ালি এখানে যেভাবে দেখা যায় ভার্বিটিম টেক্সট আউটপুটটা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি সেম আউটপুটটাই আমাদেরকে দেখাবে। সো ওই জন্য অ্যাকচুয়ালি ভার্বিটিম টেক্সট আউটপুটটা স্পেসিফিক্যালি ওইখানে ইউজ করা হয়। আর সামারির কথাটা যে বলতেছিলাম, এটা অ্যাকচুয়ালি রেন্ডার হয়েছে নিচে। সো রেন্ডারের জায়গাটায় যদি যাই, এটা কিসে সেভ করা আছে সামারিতে, আউটপুটের ডলার সাইন
সামারিতে অ্যাকচুয়ালি এই জিনিসটা রেন্ডার হয়ে সেভ করা হয়েছে। সো সামারিটাকে আমি ডাবল ক্লিক করলে হাইলাইটেড হচ্ছে নিচে কোথায় সামারি আছে সেটা। সো সামারিটা শুরুতেই আছে, সো আমাকে বেশি খোঁজা লাগলো না। সামারিতে দেখা যাচ্ছে সে অ্যাকচুয়ালি রেন্ডার প্রিন্ট, সো একটা প্রিন্ট আউটপুটকে রেন্ডার করছে। সো এখানে যে প্রিন্ট হচ্ছে আউটপুটটা, সো এই আউটপুটটাকে অ্যাকচুয়ালি সে রেন্ডার করছে। সো রেন্ডার প্রিন্টের ভেতরে এখানে গেট সামথিং ফ্রম দিস। সো এখানে যেটা হচ্ছে ওই প্যাকেজেস অফ ডেটা সেট থেকে এই ডেটা সেটটা যেটা সিলেক্ট করা হয়েছে, এই যে এখানে ডেটা সেটের মধ্যে ওই ইনফরমেশনটা স্টোরড আছে। সো যখন একটা কিছু সিলেক্ট করি আমি, কিছুক্ষণ আগে যেমন এ বি সি সিলেক্ট করছিলাম, সেই সিলেকশনের ইনফরমেশনটা এই ডেটা সেটের মাঝে স্টোর থাকে। সো ইনপুট $সাইন ডেটা সেটের মধ্যে সেই ইনফরমেশনটা থাকতেছে। সো যখন আমি ধরেন এমটি কার্ডস সিলেক্ট করলাম, সেই সিলেকশনের ইনপুটটা এখানে চলে আসছে। সো গেট সামথিং এর মাধ্যমে আমরা এই প্যাকেজ সামথিং থেকে সেই জিনিসটাকে সেভ করতে পারতেছি বা সিলেক্ট করতে পারতেছি। যেমন আমি যদি এইটুকুকে ধরি, কপি করি, পেস্ট করি, তারপর এখানে লিখে দিই এমটি কার্ডস, সরি মাইটি না এমটি, তখন হচ্ছে আমি এমটি কার্ডসটা এখান থেকে পাবো। সো এই হচ্ছে গেট ফাংশনের কাজ। সো গেট ফাংশনটাও অ্যাকচুয়ালি শাইনির পার্ট না, শাইনির পার্ট এখানে শুধুমাত্র রেন্ডার প্রিন্ট, তারপর আউটপুট $সাইন সামারি, তারপর ইনপুট, এই বিষয়গুলো হচ্ছে এইটুকুর মধ্যে আর কি শাইনির পার্ট। বাট গেটটা অ্যাকচুয়ালি আর এর পার্ট। তো শাইনি নট নেসেসারিলি আর এর বাইরে, বাট আমি বোঝানোর জন্য বলতেছি যে এতদিন কেন দেখি নাই। আচ্ছা, সো যেহেতু প্রিন্টের আউটপুটটা আমি দেখতে চাচ্ছিলাম, সো এই সামারিটাকে আমি দেখতে চাচ্ছি। সো এই যে এখান থেকে ডেটাটাকে নিয়ে এখানে সেভ করলো, দেন এটাকেই ধরে আবার এখানে নিয়ে আসলো, দেন এই সামারিটা এক পর্যন্ত রান হয়েছে। তো খেয়াল করেন এখানে কোথাও কিন্তু আমি প্রিন্ট করি নাই। সো এই প্রিন্ট সামথিং করার কোনো প্রয়োজন নাই। আপনি জাস্ট যেটাকে দেখতে চান সেটাকে এখানে রেখে শেষ করে দিবেন। সো এইটুকুকেই এখন আপনি জাস্ট রেন্ডার প্রিন্টের ভেতর দিয়ে দিবেন, সো দ্যাট এই সামারের আউটপুটটা প্রিন্ট হইতে পারে। তো যখন এই রেন্ডার প্রিন্টের ভেতর দিয়ে দিচ্ছেন, সেটা রেন্ডার প্রিন্ট হয়ে এখানে সেভ হবে সামারিতে। দেন এই সামারিটাকে ধরে ভার্বেটিম টেক্সট আউটপুটের মধ্যে দিয়ে দিবেন, এবং এটাকে অবশ্যই কোড দিয়ে ক্লোজ করতে হবে, স্টার্ট এবং ক্লোজেস কোড রাখতে হবে। সো সো দ্যাট এটাকে ঠিকঠাক ভাবে আউটপুটটা দিতে পারে। সো এটা ছিল সামারির পার্টটুকু। এরপরে হচ্ছে টেবিলটা যেটা জেনারেট হইলো, কোথায় গেল? আচ্ছা, ক্লোজ করে ফেলছি রান অ্যাপ। সো এই যে টেবিলটা দেখা যাচ্ছে, এই টেবিলটা কিভাবে আসলো? তো এই টেবিলটা আসলো হচ্ছে এই টেবিল আউটপুটের কারণে। সো টেবিল, ওটা কিন্তু ক্যাপিটাল, সেই মানে এখানে একটু ক্যাপিটাল স্নেক কেস ইউজ করছে আর কি, হ্যাঁ। স্নেক কেস বলে এটাকে, ভুলে গেছি, যাই হোক। সো এইভাবে হচ্ছে খেয়াল খেয়াল রেখে আর কি ফাংশনগুলো ইউজ করবেন। আর অটো কমপ্লিট তো আছেই, সো খুব একটা ঝামেলা হওয়ার কথা না। আগে যখন আমি শুরু করছিলাম তখন অ্যাকচুয়ালি অটো কমপ্লিটটা তো ভালো কাজ করতো না, তখন একটু ঝামেলা হইতো। তো এই ফ্রিকোয়েন্টলি ভুলটা করতাম আমি। So আপনাদের ক্ষেত্রে এটা খুব একটা হওয়ার কথা না। আচ্ছা, সো টেবিলটাকে যেহেতু আমি এখন আউটপুট করব, সো টেবিল আউটপুট ফাংশন, দেন কাকে আমি রেফার করব, কোন জায়গায় লিঙ্ক হবে, কোন জায়গায়? সো লিঙ্কটা হচ্ছে এই টেবিল। তো টেবিল ট্যাগটা আউটপুটের এখানে আছে। সো আউটপুটের টেবিলের মধ্যে সেই রেন্ডার হওয়ার পর সেভ করা হয়েছে। সো রেন্ডার হইলো কোথায়? এখানে হচ্ছে সেই রেন্ডারটা হয়েছে। সো রেন্ডার টেবিল ফাংশনটার মাধ্যমে টেবিলটা রেন্ডার করা হয়েছে, এবং এটার ইনফরমেশনটা আছে এই ভেতরে। সো প্রথমত এই গেট ফাংশনটার মাধ্যমে এখানে যেটা সিলেক্ট করা হয়েছিল সেটাকে নেওয়া হয়েছে, নিয়ে এখান থেকে সেই ডাটাটাকে এখানে সেভ করা হয়েছে, দেন সরাসরি এটাকে কল করা হয়েছে। সো এক্স্যাক্টলি সেম অ্যাজ আমি যদি এখানে সরাসরি এমটি কার্সটাকে কল করি, আমি যে একটা আউটপুট পাবো, অনেকটা সেম জিনিস ওখানে ঘটছে। সো দেখেন, আমি যদি রেন্ডার টেবিলের বদলে এখানেও রেন্ডার প্রিন্ট ইউজ করতাম, রেন্ডার প্রিন্ট, এবং রেন্ডার প্রিন্টের সাথে অ্যাসোসিয়েটেড এখানে যদি ভার্বেটিম টেক্সট আউটপুট ইউজ করতাম, সরি ভার্বাটিম টেক্সট আউট আসে না কেন আমার? এই যে আমার অটো কমপ্লিট আসে না, যাই হোক, মাঝে মাঝে সমস্যাটা করে। আচ্ছা, সরি, না আসার কারণ আছে, এই যে আমার গুগল ড্রাইভ ওই পুরা ফোল্ডারটাকে আহ, ফ্রিজ করে রাখছে। আচ্ছা, so এখন আমি রান দিচ্ছি। আচ্ছা দেখেন তাহলে এখন আমার আউটপুট কেমন হলো।
এখানে আউটপুটটা দেখা যাচ্ছে এরকম আসলো। আচ্ছা, অ্যাবিলিটি ডট কফ অ্যাকচুয়ালি কোনো টেবিল ছিল না। তো এটা অ্যাকচুয়ালি কোভেরিয়েন্স ম্যাট্রিক্স ছিল। আমি যদি একটু নিচের দিকে নামি, ইয়ার কোয়ালিটি, সেটা একটা টেবিল। স্ক্রল করতে করতে একদম নিচে চলে আসছি, আবার উপরের দিকে যাই। সো এই যে স্ক্রলিং করা লাগতেছে একটা ঝামেলা। সো এই ঝামেলা থেকে উদ্ধারের জন্য আমরা আরো প্যাকেজ ইউজ করতে পারি। যেমন ডিটি টেবিল নামে একটা প্যাকেজ আছে, ডিটি। আমি যদি একটু সার্চ দেই, ডিটি প্যাকেজ ইন আর ফর শাইনি, এরকম সুন্দর করে। সো ইউজিং ডিটি ইন শাইনি, এখানে সম্ভবত এক্সাম্পল সহ দেয়া আছে। হ্যাঁ, সো এক্সাম্পল সহই দেয়া আছে। রাইট। সো এইখান থেকে যদি আমি একটু কোডটা নেই, কোডটা নিয়ে মডিফাই করি, দেখেন আমার কি কি মডিফাই করা লাগবে। আমি টেবিলটাকে সুন্দর করে দেখতে চাচ্ছি। সো আগে ছিল, এখানে ছিল টেবিল আউটপুট, আর নিচে ছিল রেন্ডার টেবিল। আর এখন আমি যদি কোডটাকে কপি পেস্ট করি, চেঞ্জ হবে শুধুমাত্র কয়েকটা জায়গায়। একটা হচ্ছে রেন্ডার ডিটি হয়ে যাবে রেন্ডার টেবিলের বদলে, এবং রেন্ডার ডিটি ফাংশনটা আসছে ডিটি প্যাকেজ থেকে। সো আপনাদেরকে এই প্যাকেজটা ইনস্টল করে রাখতে হবে। আমার অলরেডি থাকার কথা ইনস্টলড। আমি যদি প্যাকেজে যাই, সেখানে ডিটিটা লিখে সার্চ দিই, হ্যাঁ ডিটি আমার কাছে অলরেডি ইনস্টল করা আছে। সো আর কোথায় কোথায় চেঞ্জ হবে, আরেকটা জায়গায় চেঞ্জ হবে হচ্ছে ইউআই তে। সো রেন্ডার ডিটির সাথে অ্যাসোসিয়েটেড আউটপুট হচ্ছে, আচ্ছা আমি এখানে ডকুমেন্টেশন দেখার জন্য ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে নিয়ে আসছে আমাকে। এখানে গেলে দেখবেন যে রেন্ডার ডেটা টেবিল, সেটাকে ছোট করে অ্যাকচুয়ালি রেন্ডার ডিটি লেখা হয়। তো দুইটা একই কাজ করে, রেন্ডার ডিটি আর রেন্ডার ডেটা টেবিল দুইটা সেম কাজ করে। এবং এটার জন্য অ্যাসোসিয়েটেড আউটপুটের ফাংশনটা হচ্ছে ডিটি আউটপুট অথবা ডেটা টেবিল আউটপুট। সো দুইটা সেম কাজ করে। আমি রেন্ডার ডিটি ইউজ করব। So এটার ভেতরে আমি জাস্ট উপরের কোডটাকে কাট করে এখানে, আহ আচ্ছা এখানে পেস্ট করব না, এখানে পেস্ট করে দিব। দেন কেটে দিয়ে এটার ভিতর দিয়ে দিব। সো আমি পরে বুঝাই বলতেছি এখানে কি হচ্ছে আসলে। আচ্ছা, সো ডেটা টেবিল নামে আরেকটা ফাংশন আছে, একটা র্যাপার ফাংশন বলা যায়। সে অ্যাকচুয়ালি আমার অ্যাকচুয়াল টেবিলটাকে যাতে আমি সুন্দর করে শো করতে পারি সেই জন্য একটু মডিফাই করবে। সো ডেটা টেবিলটা যেহেতু আমি এখানে কল করতেছি, সো এটাকেও ডিটি প্যাকেজ থেকে নেওয়া লাগবে। সো আমি এটাও ডিফাইন করে দিলাম। আচ্ছা, সো অনেকবার যেহেতু সেম জিনিস আমি ইউজ করতেছি সেম প্যাকেজ থেকে, so আমি আর এইভাবে কল করব না, আমি সরাসরি ডিটি থেকে উপরে লোড দিয়ে আসবো। সো লাইব্রেরি ডিটি সেভ, নিচে নেমে এটা সরাই দিলাম। তারপর এখান থেকে আছে এটা সরাই দিছি অলরেডি। ফরম্যাট স্টাইল, এটা হচ্ছে স্টাইল ফরম্যাটিং এর জন্য। সো আপাতত এটা সরাই দিই। আমি চাচ্ছি একটা বেসিক ডিটি টেবিল আসতে। সো এটা অন্য একটা প্যাকেজ থেকে শাইনির মধ্যে কিছু মডিফিকেশন করবে। সো রেন্ডার ডিটিটা রেডি হয়ে গেল, এটাকে ধরে আমি এখানে রিপ্লেস করে দিচ্ছি। সো রেন্ডার টেবিলটা হচ্ছে রেন্ডার ডিটি হয়ে টেবিলের মধ্যে সেভ হবে, দেন এখানে সেটা আউটপুট করতে হবে। তো যেটা বলতেছিলাম, এই রেন্ডার ডিটির জন্য অ্যাসোসিয়েটেড আউটপুট ফাংশন ডিফারেন্ট। সো এখানে লিখতে হবে টেবিল ডিটি, খুব সম্ভবত টেবিল ডিটি ছিল, টেবিল টি, সরি সরি, আউটপুট ডিটি। ওয়েট এ মিনিট, আউটপুট ডিটি কাজ করতেছে না কেন, আমার ডকুমেন্টেশন আসে না কেন? ও আচ্ছা, প্যাকেজ লোড দেয়নি। ডিটি প্যাকেজ রেন্ডার ডেটা টেবিল, ও সরি সরি, ডিটি আউটপুট, ডিটি শুরুতে, ক্যাপিটাল ডি ক্যাপিটাল টি আউটপুট। ওই সিলেক্ট ইনপুটের সিলেক্ট শুরুতে দেখে এখানেও চিন্তা করতেছে আউটপুট শুরুতে থাকবে, এবং আমি ভুলে গেছিলাম যে এটা পরে থাকে, এটা শুরুতে থাকে। সো আহ so এবার রান দিই। ডেটা মাস্ট বি টু ডাইমেনশনাল। আচ্ছা, সো এটা অ্যাকচুয়ালি ডেটা সেট ছিল না, অ্যাবিলিটি ডট কো। ডেটা সেট হচ্ছে পরিচিত কোনটা, এয়ার কোয়ালিটি। সো এটা একটা ডেটা সেট।
সো এইটা এখন দেখেন সুন্দর করে আসছে, যে আমি শো 10 এন্ট্রিজ, প্রথম 10টা যত শো করে সেই পুরা বিষয়গুলোই মডিফিকেশন করা পসিবল এই ডেটা টেবিল ফাংশনের মধ্যে। সেখানে যদি আমি 10-এর পরিবর্তে 50 দেই, সে আমাকে 50টা দেখাবে, প্রথম 50টা। আবার 10-এ দিলে এখানে এরকম দেখাবে। তো আমি যদি অন্য একটা ডেটা সেট নেই, লেটস সে দিস ওয়ান, এরকম আসলো। তারপর ধরলাম অন্য একটা CO2, সেখান থেকে যদি ধরেন একটু সামনের দিকে যাই, তারপর সার্চ করতে চাই লেটস সে চিল্ড, নন নন চিল্ড, সো সে শুধু নন চিল্ড গুলাকে শো করবে। সো 84টা থেকে 42টা এখানে ফিল্টার হয়ে গেছে নন চিল্ড ক্লিক করার সাথে সাথে। আমি যদি মিসিসিপি টাকে সেভ সার্চ দেই, সে আমাকে দেখাচ্ছে এরকম। এখানে আবার এগুলো সিলেকশন করা যাচ্ছে এই ডিটি ফাংশনটার, সরি ডিটি প্যাকেজটার অনেক ইউজেবিলিটি আছে এই জায়গায়। আচ্ছা, কোনটা দেখাইতে গিয়ে কোথায় চলে গেছে। সো বইটাতে আবার ব্যাক করি। এই পর্যন্ত কি আরো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এখন আমরা বইটাতে আবার ব্যাক করি, চ্যাপ্টার 1। সো এইটুকুতেই সারাদিন চলে গেল আজকে। তারপর বেশ কিছু জিনিস আছে। So, এখন দেখেন আমাদের অ্যাপের মধ্যে একটা সমস্যা ছিল। এখানে একই কোড দুইবার লেখা হয়েছে, রাইট? আমি ডেটা সেটটার সামারি দেখলাম একবার, এখানে সেই ডেটা সেটটাকে নিলাম, সেম লেখাটা আমার পরবর্তীতে আবার লেখা লাগলো, ডেটা সেটটাকে নিলাম। তো এই যে সেম জিনিস বারবার রিপিট করা লাগলো, এই কাজটা যেন করা না লাগে সেই জন্য আমরা এই সার্ভারের বডিতে এই রেন্ডারের বাইরে কিছু একটা করতে পারি। তো সেই কিছু একটা হচ্ছে এরকম। So, আমি বাইরে হচ্ছে এটাকে, সরি, সো বাইরে হচ্ছে একটা রিয়েক্টিভ এলিমেন্ট হিসেবে এটাকে সেভ করতে পারি, দেন সেটাকে নিয়ে ভেতরে পাস করতে পারি। সো রিয়েক্টিভ এলিমেন্টটা হচ্ছে এরকম, কপি করে নিয়ে যাই। সো উপরের পার্টে রেখে দিবেন, মানে এখানে যেহেতু কোডগুলো সিরিয়ালি রান হয় উপর থেকে নিচে, সো এটা হচ্ছে উপর দিকে রাখবেন যাতে করে পরের দিকে গেলে তাকে কি ধরতে পারে, মানে তাকে খুঁজে পায়। সো এই এই লাইনটার পরিবর্তে এখন আমি ইউজ করব হচ্ছে এই পার্টটা। তো এখানে চেঞ্জটা হচ্ছে এরকম যে আমি কিন্তু সরাসরি এইটাকে ধরে কপি করে সরাসরি এখানে রাখতে পারবো না। So, আমাকে রাখতে হবে একটা রিয়েক্টিভ এলিমেন্ট হিসেবে। তো রিয়েক্টিভ এলিমেন্ট মানে হচ্ছে এটা সামনে পেছনে, মানে এটাকে হচ্ছে রিয়েক্টিভ ফাংশনটা দিয়ে র্যাপ করে দিতে হবে। আর এখানে অ্যাকচুয়ালি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা দরকার ছিল না, কারণ আমার এক লাইনের কোড। সো তাহলে কি হলো, রিয়েক্টিভ এলিমেন্ট হিসেবে ডেটা সেটের মধ্যে এখন আমার ডেটা সেটটা অ্যাসাইন হবে, প্রথমেই এটা অ্যাসাইন হয়ে যাবে। তো পরবর্তীতে আমাকে প্রত্যেকটা রেন্ডারের ভেতরে, রেন্ডার ফাংশনের ভেতরে এই ডেটা সেটটাকে অ্যাসাইন করার প্রয়োজন নেই। আমি সরাসরি এটাকে কপি করে এটাকে সরাই দিচ্ছি, এটাকে সরাই দিচ্ছি, এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে একটা জাস্ট মানে আর্গুমেন্টলেস ফাংশন হিসেবে ভেতরে আমি পাস করতে পারবো। সো অবশ্যই মনে করে এটা ইউজ করতে হবে, এটাকে একটা ফাংশন হিসেবে আমি পরবর্তীতে সব জায়গায় ইউজ করতে পারবো। সো ফাংশনটা আমাকে জাস্ট পুরো ডেটা সেটটা দিয়ে দিবে। সো আমি রিয়েক্টিভ এলিমেন্টের ভিতরে যা সেভ করব, আমি যদি এটাকে ফাংশন হিসেবে পরবর্তীতে রান দিই কোনো রেন্টারের ভিতরে, সে হচ্ছে সরাসরি সেই ডেটা সেটটাকে পেয়ে যাবে। এবং এটা রান দিচ্ছি, রান দিলে এখন সবটা ঠিকঠাক রান হবে। আর ডেটা মাস্ট ফিট টু ডাইমেনশন, আচ্ছা এটা আসতেছে বারবার কারণ হচ্ছে অ্যাবিলিটি অফ কোভ কোন ডেটা সেট মানে ডেটা ফ্রেম না, হ্যাঁ। So, আমি অ্যাটিটিউডটা যাই, সেইটা একটা ডেটা ফ্রেম, সেইটা এইভাবে শো করতেছে। কার্স, সে কার্স ডেটা সেট, নিচে নামটা আরেকটা আইরিস 3। আইরিস 3ও এরকম না, আইরিস এইটা ডেটা সেট। ঠিক আছে, এগুলো দেখা যায়। এখন বইটাতে আবার ব্যাক করি। আর আচ্ছা, আমি কয়েকটা চিট শিট আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো চিট শিটের ব্যাপারটা হচ্ছে কি, যে ধরেন কুইক কুইক লুক আর কি, সে বারবার পুরা পেজ বা বই উল্টানোর চাইতে আমার কাছে যদি একটা ছোট নোটের মতো থাকে, পেজের মতো, যে পেজের মধ্যে সব ইনফরমেশন একসাথে পাওয়া যায়, তো সেটাকে অ্যাকচুয়ালি চিট শিট বলা হচ্ছে। তো যেটাকে আপনারা বাঙালিরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তারা হচ্ছে টুকলি বলে চালায় দেন, যে ওয়াশরুমে গিয়ে একটু দেখে আসেন। হ্যাঁ, খুব বাজে একটা স্বভাব, আমার পছন্দ না। তো এইটাই ওইটা, আমাদের দেশে সেই কালচারটা নাই, বাট
যারা বাইরে আছেন তারা হয়তো জানেন যে পরীক্ষার হলে হচ্ছে ওপেন বুক টাইপের এক্সাম যেগুলো, সেখানে দেখা যায় যে একটা কাগজ নিয়ে যাওয়ার সুযোগ আছে, যেটার মধ্যে প্রয়োজনীয় ফর্মুলা টর্মুলা লিখে রাখা যায়। হ্যাঁ, তো এটা হচ্ছে সেরকম চিট শিট টাইপের, এটা সাথে রাখলে এটার ভিতরে সবকিছু আছে। তো দেখেন এখানে লেখাগুলো আছে যে কি কি থাকে না থাকে, এলিমেন্ট গুলা কিরকম হয়। সো আচ্ছা সরি, এটা পাইথনের শিট শিট ওপেন করছি আমি। আচ্ছা একটু ওয়েট, পিছন দিকে যাই। শাইনি ফর পাইথন ওপেন করে ফেলছি। তাই তো বলি, এত অচেনা লাগতেছে কেন? আহ চিট শিট, আচ্ছা চিট শিট খুঁজতে যদি এতক্ষণ লাগে তাহলে তো সমস্যা। চিট শিট ফর আর শাইনি। তো এবার ঠিক আছে। ওকে, ওপেন। রাইট, এবার পরিচিত লাগতেছে। তো দেখি ইনপুট গুলা কি কি আছে। So, আমরা এখন পর্যন্ত কোনটার সাথে পরিচিত হয়েছি? নিউমেরিক ইনপুট, তারপর হচ্ছে সিলেক্ট ইনপুট, এই দুইটার সাথে এখন পর্যন্ত, সরি, স্লাইডার ইনপুট আর হচ্ছে সিলেক্ট ইনপুট, এই দুইটার সাথে পরিচিত হয়েছি। তো এই দুইটা ছাড়াও আরো বেশ কিছু ইনপুট আছে যেগুলোর পাশে হচ্ছে প্রিভিউটা দেখাচ্ছে, টেক্সট ইনপুটের প্রিভিউটা কেমন, রেডিও বাটনস এর প্রিভিউটা কেমন, পাসওয়ার্ড ইনপুটের প্রিভিউটা কেমন, এগুলো হচ্ছে পাশে আছে। আর এই তো, আর হচ্ছে আউটপুট গুলো কি কি হইতে পারে, যেমন এখানে দেখা যাচ্ছে প্রথমেই দিয়ে দিচ্ছে ডিটি রেন্ডার ডাটা টেবিল, যেটা আমি অলরেডি দেখাইছি। আপনি চাইলে ইমেজও রেন্ডার করতে পারেন, প্লট রেন্ডার তো অলরেডি দেখে ফেলছেন, রেন্ডার প্রিন্টও দেখছেন, রেন্ডার টেবিল তো দেখলেন, রেন্ডার টেক্সট এটা সম্ভবত দেখিনি আমরা, প্লট আউটপুট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সরি ঠিক আছে। সো এইগুলো হচ্ছে যে আপনার আউটপুটের জন্য রেন্ডার, মানে এই রেন্ডার ফাংশনের অ্যাসোসিয়েটেড আউটপুট ফাংশন কোনটা, এটার সাথে অ্যাসোসিয়েটেড আউটপুট কোনটা, এই বিষয়গুলো হচ্ছে এভাবে পাশাপাশি আছে। আর নিচের দিকে গেলে হচ্ছে রিঅ্যাক্টিভিটির বিষয়গুলো আছে। সো রিঅ্যাক্টিভিটির প্রথম যে স্টেপটা সেটা আমি মাত্র দেখলাম আমরা, যে আমাদের যদি সেম জিনিস বারবার রান দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেটা না করে আমরা এই রেন্ডারের বাইরে, সার্ভারের ভেতরে বা রেন্ডারের বাইরে যদি কোনো কিছু সেভ করতে চাই বা কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে রিয়েক্টিভের মধ্যে কাজ করতে হয়। সো রিয়েক্টিভ হচ্ছে সবচেয়ে সিম্পল ফাংশন। এটার পরবর্তীতে আরো বেশ কিছু জিনিস আছে যারা হচ্ছে আমাদেরকে ইউজার ইনপুটের উপর বেস করে কোনো অ্যাকশন নেয়া বা অ্যাকশনটা থামায় রাখা, এই বিষয়গুলো আমাদেরকে দিবে। যেমন ধরেন আমার এখানে যদি একটা বাটন দিয়ে দিতাম, যে ধরেন আমি এখানে আইরিস আইল্যান্ডটা সিলেক্ট করলাম, দেন ওই বাটনটা প্রেস করলাম, দেন হচ্ছে এটা লোড নিল, এরকম কিছু। তো এই ধরনের কাজগুলোর জন্য আমাদেরকে এই রিঅ্যাক্টিভিটির সাহায্য নিতে হয়। এবার বইটাতে চলে যাই। আহ কোথায় গেল বইটা? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তারপর একটা এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজটা আমি দেখাবো না, এটা আপনারা ট্রাই করবেন। অফ মানে অফকোর্স এটা ট্রাই করবেন, নইলে কিন্তু শাইনি অ্যাপ আসলে কিভাবে কাজ করে এটা রিয়েলাইজ করতে পারবেন না। আচ্ছা, এটা হচ্ছে প্রথম চ্যাপ্টারটা শেষ। দেন বেসিক কিউআই নিয়ে কিছু কথাবার্তা আছে, এখানে ইনপুট নিয়েও কথা আছে, যেগুলো আমি অলরেডি বলে ফেলছি, সেই কথাগুলো এখানে আছে। আর আচ্ছা, সো এই যে ইনপুটের বিষয়গুলো, কি কি ইনপুট পসিবল, হ্যাঁ, তো সেগুলো এখানে দেয়া আছে। নিউমেরিক ইনপুটটা তো অলরেডি, স্লাইডের ইনপুটটা আমরা অলরেডি দেখছি, বাট নিউমেরিক ইনপুটটার আউটপুট কেমন হবে সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে। আর স্লাইডার ইনপুটের যদি আমি মাল্টিপল ভ্যালু নিতে চাই, সো আচ্ছা আমাদের আগের কোডটা তো অফ করে ফেলছি, মানে ক্লোজ করে ফেলছি। ওইটা থাকলে দেখানো যেত যে আমরা যখন স্লাইডের ইনপুটটা দেখছিলাম, একটা ডটকে ধরে আমরা ডানে বামে নিচ্ছিলাম, রাইট? আমাদের যদি মাল্টিপল, ধরেন একটা রেঞ্জ, যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জ পর্যন্ত আমি ফিল্টার করতে চাচ্ছি, ধরেন এই যে ডেটা সেটটা, এই ডেটা সেটটাই মনে করেন না যে আইরিসের মধ্যে সেপার লেন্থকে আমি ফিল্টার করতে চাচ্ছি, যে 4.7 থেকে 4.9-এর মধ্যে কারা কারা আছে তাদেরকে ফিল্টার করব। সো সেরকম কিছু যদি করতে চাই, আমাদের তো একটা ইনপুট অপশন দরকার। সো সেই ইনপুট অপশনের জন্য আমরা স্লাইডার ইনপুটটা ইউজ করতে পারি উইথ দিস ভ্যালু। সো ভ্যালু তো দেখেন, আমরা যখন একটা ভ্যালু দিচ্ছিলাম তখন কিন্তু সেটা একটা পয়েন্টে ছিল, ভ্যালুটাকে যখন একটা ভেক্টর পাস করা হচ্ছে উইথ টু এলিমেন্টস, তখন সে হচ্ছে প্রথমটা হচ্ছে মিড লোয়ার কত হবে, আর পরেরটা হচ্ছে আপার কত হবে। সো এটা হচ্ছে ডিফল্ট ভাবে দেখায়, তারপর এটাকে ধরে আপনি ডানে বামে নিতে পারেন।
আচ্ছা, এটাকে আমি একটু সুন্দরভাবে বুঝাইতে পারি যদি গ্যালারিতে যাই। সো উইজেট গ্যালারির একটা লিংক আছে এখানে। কোথায় গেল লিঙ্কটা? আচ্ছা, এই যে। সো এটা হচ্ছে লিঙ্কটা, উইজেট। এখানে গেলে হচ্ছে আপনারা জাস্ট ট্রাই করে করে দেখতে পারেন যে কোনটা আপনার আসলে দরকার। তারপর সেটার অ্যাসোসিয়েটেড কোডটা পেয়ে যাবেন। সেই কোড, সেই কোডটাকে নিয়ে পরে আপনাদের অ্যাপে ইউজ করতে পারবেন। চলে চলে আসছে। সো এখানে দেখেন এই যে বিষয়গুলো কিভাবে কোনটা কাজ করে সেটা দেখা যাচ্ছে। সো অ্যাকশন বাটনে ক্লিক করলে হচ্ছে আপনার আউটপুট 1 হয়ে যায়, আবার ক্লিক করে 2 হয়ে যায়। সো এই অ্যাকশন বাটনটার কাজ হচ্ছে প্রত্যেকটা বাটনের সাথে সাথে কোনো একটা কাউন্টারে এক করে যোগ হতে থাকে। তো এটার কোডটা হচ্ছে এরকম। কোড দেখায় না কেন? রিফ্রেশ নিচ্ছে, সরি। আচ্ছা, যেটা বলতেছিলাম, যে ওই যে ক্লিক করার পরে এই অপশনটা আসছে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে অ্যাকশন বাটনের জন্য আমাদের অ্যাকশন বাটনের ফাংশনটা কি, এটা হচ্ছে সেই ফাংশন, এবং এই ফাংশনের কাজ কি সেই বিষয়গুলো এখানে লেখা আছে। তো এখন দেখেন এই যে একটু আগে যেটা আমরা দেখলাম, আহ, যে উইজেটের অ্যাপটা বিভিন্ন কোড কিভাবে কাজ করে, কোনটা কিভাবে কাজ করে, এখানে ক্লিক করলে কি হচ্ছে না হচ্ছে। তো এই যে পুরো অ্যাপটা, এটাকে যদি আমি ডাউনলোড করতে চাই, সেটা আমরা এখানে ক্লিক করে করতে পারি। ভিউ কোডে ক্লিক করলে সে আমাদেরকে হচ্ছে আহ, ওদের গিটহাবে ফোল্ডারটাই নিয়ে যাবে। সেখানে পাবেন যে server.r, UI.r, এবং আর হচ্ছে ডেসক্রিপশন, আর হচ্ছে একটা www। সো হয়তো অলরেডি বুঝে গেছেন যে এটা আসলে কোন ফরম্যাটে আছে। এটা একটা স্প্লিট ফাইল অ্যাপ, কারণ এখানে ইউআইটা অনেক বড় ছিল, ইউআইতে অনেক বিষয় ছিল, আর বিহাইন্ডে খুব সম্ভবত অনেকগুলা কোড, মানে অনেকগুলা কোড ইউজ করা হয়েছে। So আমি যদি সার্ভারে যাই, সার্ভারে গেলে, আচ্ছা খুব বড় না, কয়েকটা লাইন ইউজ করা হয়েছে। আর ইউআইতে গেলেও খুব বড় হওয়ার কথা না। আচ্ছা, সো এটার ইউআইটা একটু বড়, সেই কারণে অ্যাকচুয়ালি তারা স্প্লিট ফাইল অ্যাপ ইউজ করছে হয়তো কাজের সুবিধার্থে। তো এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড, সরি, 81 উইজেট গ্যালারি। কি করলাম? এই এতে ডাউনলোড অপশন কই গেল? আচ্ছা, যাই হোক, আপাতত তাহলে এটা ইস্তফা দেই। তো যেটা দেখাইতে চাচ্ছিলাম, ওইটা ডাউনলোড করা পসিবল হইলে বা কোডটা কপি করে নিয়ে আসা গেলে হচ্ছে আমরা আমাদের এখানে রান করে দেখতে পারতাম। সো ইন্টারনেট স্লো হওয়ার কারণে যে ইস্যুটা হচ্ছে সেই ইস্যুটা হবে না। আর শাইনি অ্যাসিস্ট্যান্টে গেলেও একটা মজার বিষয় আছে, যেটা দেখাইতে গিয়েও দেখাইতে পারিনি সে সময়। তো এখানে যে কোডটা আমাদেরকে দেখাচ্ছে, হ্যাঁ, আমরা কিন্তু চাইলে একদম অন দ্য গো এখানে এডিট করতে পারি। এট এ টাইম এখানেও সেটা সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে একটা অ্যাকচুয়ালি কি নর্মাল ডিস্ট্রিবিউশন দেখাচ্ছে। তো আমি যদি এখানে চেঞ্জ করি লেখাটা, যে কার্ড হেডার, এটার কারণে এই লেখাটা আসছে। সো এখানে যদি আমি চেঞ্জ করে দেই যে জাস্ট হিস্টোগ্রাম, সেভ, সেটা রিকানেক্ট হবে। রিকানেক্ট হয়ে এটা রেন্ডার হয়ে এই জায়গায় নামটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমার নেট মনে হয় স্লো কাজ করতেছে। আর বইটাতে যদি আবার ব্যাক করি, সো এইভাবে হচ্ছে উইজেট গুলো কাজ করে। আশা করি আইডিয়া হয়ে গেছে। সো প্রত্যেকটা উইজেটের বডি সেম ভাবে কাজ করে। প্রথমে হচ্ছে আপনাদের ইনপুট আইডিটা দিতে হবে, দেন হচ্ছে লেবেল, সাথে হচ্ছে সেই ইনপুট ইনপুট উইজেটের রিলেটেড যে আর্গুমেন্ট গুলো প্রয়োজন সেগুলো। যেমন রেডিও বাটনস কিভাবে কাজ করতেছে। রেডিও বাটনস এর ক্ষেত্রে এটা হচ্ছে সেই ইনপুট আইডি, এটা হচ্ছে লেবেল, আর এখানে হচ্ছে সেই অপশন গুলো।
সো অ্যানিমেলস এর যে অপশনগুলো ছিল, এখানে অ্যানিমেলস এর অপশনগুলো ছিল হচ্ছে ডগ, ক্যাট, মাউস, সামথিং। তো সেইগুলোকে অ্যাকচুয়ালি এখানে শো করছে। এবং এখানে অনেক ধরনের কাস্টমাইজেশনের সুযোগ আছে, যে হইতে পারে এটা সিলেক্ট করলে কোনো একটা দেখাবে না, ওইটা সিলেক্ট করলে কোনো একটা দেখাবে না। তো এই ধরনের কাজও পসিবল। আচ্ছা, এরপর হচ্ছে জাস্ট নর্মাল বিষয়গুলো সবগুলো আউটপুটের উইজেটের আর কি ছোট ছোট ডিটেলস দেয়া আছে। এবং আচ্ছা, এটাই হচ্ছে মেইনলি এই চ্যাপ্টারটা। সেই চ্যাপ্টারটা থেকে আপনার হচ্ছে এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া পাবেন। দেন হচ্ছে বেসিক রিঅ্যাক্টিভিটি। এটা একটু বলে দেই, এটা বলে দিয়ে আজকে শেষ করে দেব। আপনাদের প্রয়োজন হচ্ছে একটু নিচে। আচ্ছা সরি, বেসিক রিঅ্যাক্টিভিটির অলরেডি দেখাই ফেলছি আমি। রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট, সেইটাই আসলে বেসিক রিঅ্যাক্টিভিটি। পরের পার্টটা আসলে আজকে দেখাবো না, কারণ ওইটা অনেক অনেক সময় নেবে, ওইটা দেখাইতে প্রায় 30 মিনিটের মতো লাগতে পারে। সো এটা আজকে আজকে দেখাবো না। বাট এটা আপনাদের হাতে আছে, এই বইটা আপনারা ফলো করবেন অবশ্যই অবশ্যই। আর এটার পিডিএফ ভার্সনও থাকার কথা। বাট আমার কথা হচ্ছে, যেহেতু এখান থেকে কপি পেস্টই করবেন সবকিছু, পিডিএফ দিয়ে আর কি দরকার, হ্যাঁ? বা এটার মানে পেপার কপি দিয়ে আর কি হবে, সবকিছু কপি পেস্ট করতে হবে। সো এটার লিঙ্ক আপনাদের সাথে আমি শেয়ার করে দিব। আর আজকের স্লাইডের মধ্যে এক্সট্রা আর তেমন কিছু নাই, লেআউট নিয়ে কিছু কথাবার্তা ছিল। এখন এক্সট্রা যে লেআউট গুলো আছে সেগুলোও আমি সামনে মানে নেক্সট ক্লাসটাতে দেখাবো। অন্য কয়টা লেআউট আছে, প্লাস হচ্ছে পিএসলিপ প্যাকেজ আছে, অ্যান্ড রিঅ্যাক্টিভিটির কিছু কম্পোনেন্ট আছে। সো এই বিষয়গুলো হচ্ছে আগামী ক্লাসে দেখবো। তার আগে আজকের ক্লাসে যেগুলো দেখা রয়েছে সেগুলোতে হচ্ছে আপনাদেরকে একটু দক্ষতা অর্জন করতে হবে। এগুলো যদি প্র্যাকটিস না করেন তাহলে হচ্ছে পরের ক্লাস দেখে খুব একটা উপকার হবে না। এখন রেকর্ড তো অবশ্যই থাকবে, কিন্তু রেকর্ড আসলে না দেখলে কোনো কারোরই কোনো উপকার হবে না। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাকুক। এই স্লাইডগুলো সামনের দিন আবার কন্টিনিউ করব।